প্রিয় সুধী, প্রিয় শ্রোতা দর্শক মণ্ডলী, আপনারা যে যেখান থেকেই আয়োজন চিন্তার নাভি 11 দেখছেন, সকলকে শুভেচ্ছা এবং ভালোবাসা। দুপুর রাতে তাশুর সাথে আজকে উপস্থিত আছেন খুবই প্রিয় একজন মানুষ, অনেকেরই পরিচিত, একজন আপদমস্তক কবি বলা যেতে পারে, কবি শোয়েব মাহমুদ। তো যাই হোক, আমরা তার সাথে একটু কুশল বিনিময় করে আসি, আমাদের প্রিয় মানুষ। শোয়েব ভাই কেমন আছেন এবং শ্রোতা দর্শক সকলের সাথে আপনার কুশল বিনিময় করি। এই তো ভাই চলতেছে মোটামুটি। তো আমার তো মনে হয় সবাই ভালোই আছে, খারাপ থাকার তো কোনো ওয়ে নাই। আপনার অবস্থা কি? আচ্ছা, আপনার খবর টবর কি? আমার খবর হচ্ছে মানসিকভাবে প্রচন্ড ভালো আছি, বেশি যে খারাপ আছি তা না, কিন্তু শারীরিকভাবে একটু অসুস্থ, নাকে নাকে কথা দেখতেই পাচ্ছেন, বৃষ্টি লেগে এই হুম। অবস্থা হয়েছে। শরীর তো এরকম হবে, আপস অ্যান্ড ডাউন তো আছেই শরীরের। তো শরীর যাই তো হোক কিছু না আমরা ভাই, শরীর তো শরীর তো কিছু না। কিছু না, শরীর তো কিছু না, যাই হোক আমরা আপনার সাথে দীর্ঘক্ষণ আলাপ হবে, জানি শ্রোতা দর্শক যুক্ত হয়ে গেছেন এবং হবেন। আমরা ফাঁকে হচ্ছে শোয়েব ভাইয়ের একদম শৈশবে আমরা একটু চলে যাব। যাবার আগে শোয়েব ভাইকে আমরা 1 মিনিট তাকে তার শেয়ার করার জন্য বিরতি অবশ্যই দিতে হুম পারি। হুম। সেই ঠিক ফাঁকে ঠিক। বোধহয় আমি একটু শ্রোতা দর্শকদের সাথে আলাপ করে নিই। শ্রোতা দর্শক, আপনারা যারা আমার এই আয়োজন, ছোট্ট আমার পেজ থেকে আয়োজন, ছোট ছোট কিছু আয়োজন হয় যারা করেন, চারুচর্চা, তারপরে চিন্তার নাভি, এই আয়োজনগুলো কিন্তু একান্তই অতটা ঠিক ফর্মাল বা পরিবেশনার জন্য হয় না। একটা সৃজনশীল মানুষের তার যে জীবনযাপন, তার চিন্তা ভাবনা এবং তার জীবনের দর্শনগুলো, ভালো লাগা, খারাপ খারাপ লাগা, প্রেম, এগুলোকে একটু তুলে ধরবার চেষ্টা করা হয়। তার কারণ হচ্ছে কি, সবাই তো একজন পারফর্মারকে যখন ডাকে, তখন ডেকেই বলে যে, "ভাই কবিতা শোনান, আবৃত্তি করেন কিংবা গান করেন", কিংবা একজন কবিকে ডেকে বলে যে, "আপনার কবি কণ্ঠে শুধু কবিতা পাঠ শুনতে চাই।" বিষয়টা তারা যে আ আ যে শুধু এরকম কাজই করবেন, বিষয়টা এরকম না। তাদের তো আসলে ব্যক্তিগত জীবন আছে, তাদের শিল্প জীবন আছে। তো সেইসব ব্যাপারে আমরা আলোচনা করি। যাই হোক, আপনারা যারা যুক্ত হয়েছেন আশা করি ১ম থেকে শেষ পর্যন্ত থাকবেন। আর লাইভটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। কারণ আমি চাই ব্যক্তিগতভাবে যে এই যে আয়োজনগুলো, এই যে সৃজনশীল বা সৃষ্টিশীল মানুষগুলো আসেন, তারা পৌঁছে যাক মানুষের কাছে, কাছে, মানুষের দরজায়, দরজায়। আমি মনে করি এদেরকে পৌঁছে দেওয়া দরকার, আমাদের কর্তব্য। তো সেই ভালো লাগার, সেই দায়িত্ববোধের জায়গা থেকে এই ছোট্ট, ছোট্ট আড্ডাগুলোর আয়োজন করি। যদিও আ বা সেরকম ফর্মালিটির কোনো ব্যাপারই থাকে না। খুবই ক্যাজুয়াল করে আড্ডার মতো করে আমরা করতে চেষ্টা করি। শোয়েব ভাই কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আমরা কি একটু আপনার কাছে ফিরতে পারি নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা ১ম এই আপনার কাছে ভাই চলে যেতে চাই একদম শৈশবে। ধীরে, ধীরে আসবো। ছোট, ছোট করে আমরা সব বিষয়গুলো শুনবো। ১ম এ আপনার শৈশব সম্বন্ধে আমরা একটু শুনবো। জি, বলুন। আর সেই ফাঁকে আমি একটু শেয়ার দিয়ে আসি। আচ্ছা, হুম, আমার শৈশবটা তো আসলে সবার মতোই, 8-10টা মানুষের মতোই। আহ আমার জন্মটা আসলে যেটা হচ্ছে, আমি সবসময় ইয়ে করি যে আমার জন্মটা হচ্ছে গাজীপুর কাপাসিয়া। আহ আমার ঢাকায় চলে আসা জন্মের কিছুদিন পরেই। আহ আমাদের শৈশবটা আসলে ধরেন বিকেল বেলাটা, সাপোজ ধরেন বিকেল বেলাটা 5টা থেকে হুম। মাগরিবের আজান পর্যন্ত আমাদের খেলার সময়। তো ওই সময়টার জন্য হয়তো বা সারাদিন অপেক্ষা করতাম। আহ আসলে শৈশবটা সৌরভে বইলে বোঝানো যাবে না যে শৈশবটা আসলে কেমন ছিল। আচ্ছা, আচ্ছা। অ্যাটলিস্ট ধরেন আমি আমার পার্সোনাল লাইফে যেটা করি সেটা হচ্ছে যে অনেকেই দেখা যায় যে শৈশবকে কেন্দ্র করে মানে আহ শৈশব খুব অভাবে কাটছে, শৈশব খুব বাজে কাটছে, মানে এই গল্পগুলো বলে কবিতা বা উপন্যাসে মানে সাহিত্যে আর কি, সাহিত্যের জায়গাতে অনেকেই সুবিধা নেয়। তো আমি যেটা বলি আচ্ছা। যে পৃথিবীর প্রতিটা মানুষেরই সবচেয়ে উজ্জ্বলতম সময় হচ্ছে শৈশব। আমরা হ্যাঁ, সারাটা জীবন শৈশবকালীন সময়টা খুব অল্প তো, কিন্তু দেখেন যে হুম, ওই পুরো শৈশবটা নিয়ে আমরা আমাদের সারা জীবন কথা বলি। যখন হ্যাঁ। যেখানেই আড্ডায় আড্ডায় কথা হয়, আমার শৈশবটা এরকম ছিল। মানে এই যে আমার খুব শৈশবে অল্প এটা দেখতাম। এটা দেখতাম। তো হুম। এই যে এই জিনিসগুলা তো শৈশব নিয়ে আসলে আমি বলে আপনারা বুঝাতে পারবো না শৈশবটা কেমন ছিল। হ্যাঁ, আচ্ছা। শৈশবটা মানে ধরেন ওটা আসলে একটা অন্যরকম অনুভূতি, যাকে প্রকাশ করা যায় না। কিছু, কিছু চমৎকার অনুভূতি থাকে, যা আসলে শব্দে প্রকাশ করা দুরূহ হয়ে যায় অনেকের জন্য। যেমন যেমন ধরেন আমি যারে ভালোবাসি হুম, তারে আমি ওই আমি তোমাকে ভালোবাসি বলে যতটা বুঝাইতে পারি, আমি তারে হুম। কেন ভালোবাসি এটা বলে বুঝাইতে পারবো না। তো শৈশবটা হচ্ছে কেন ওরকম তো যে বলা সম্ভব না। হ্যাঁ, হ্যাঁ মানে
থাকে না, তারপরে তো থাকে, অনেকে জিজ্ঞেস করে যে আমারে কেন ভালোবাসো বা আমার কেন হুম। ভালোবাসে। তো এই আচ্ছা। কেনর তো কোনো উত্তর নাই। কারণ যদি আমি কাউকে বলি যে ধরেন আমি তার লম্বা চুলের জন্য তারে ভালোবাসি, এখন সে যদি বাই চান্স ক্যান্সার আক্রান্ত রোগী হয়ে যায়, তাহলে কি আমি তারে হ্যাঁ। ভালোবাসবো না? যদি আমি কাউরে বলি যে তার চোখের জন্য আমি তারে ভালোবাসি, এখন দেখা গেল হুম। তার চোখ বাই এনি চান্স খারাপ হয়ে গেল, তাহলে কি আমি তারে ভালোবাসবো না? তার চোখ তো নাই। না, তা তো অবশ্যই, তা তো অবশ্যই না। ভালোবাসছি মানে তো আপদ-মস্তক ভালো-মন্দ সব মিলাই তোমাকে ভালোবাসছি। তুমি কানা হইলেও তোমাকে ভালোবাসবো, আর তোমার চোখ থাকলেও ভালোবাসবো। তো হ্যাঁ, যাই তারপরে হোক। শৈশবের আরেকটা ছোট জায়গা একটু বলে নিই, সেটা হচ্ছে আমার শৈশবের সবচেয়ে উজ্জ্বলতম সময় যেটা কাটছে সেটা হচ্ছে আমার স্কুল। আমার স্কুল ধানমন্ডি বয়েজে। ধরেন আমি বলি যে আমি যে আচ্ছা, আচ্ছা। ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজে না পড়তাম, তাহলে হয়তোবা আজকে আমি যেভাবে কথা বলতেছি, হ্যাঁ, ধরেন আমি আজকে হুম। যেভাবে কথা বলতেছি, যে অনেকেই আমারে বলে যে আমি অ্যারোগেন্ট নাকি, বা আমি এইভাবে কেন আচ্ছা। কথা বলতেছি। তো আমি তাদেরকে হাসিয়ে দিয়ে একটা কথাই বলি যে দেখেন, আমারে অন্তত আপোস করাটা শিখতে হয়নি। আমার কোনো জায়গায় কথা বলতে গেলে চিন্তা করতে হয় না যে আমার এই কথায় কোন সেলিব্রিটি কষ্ট পাবে, কোন সেলিব্রিটি বিরক্ত হবে। কারণ আমি আমার কথাটা বলতে হুম। পারি, এটা আমার স্কুল আমার শেখাইছে। তো আমার ওই শৈশবের ধানমন্ডি আচ্ছা, বয়েজ আচ্ছা। স্কুলের কাছে আমি কৃতজ্ঞ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মানে একদম আমার কথা আমি বলতে চাই। তাতে কি হ্যাঁ, হলো না হলো সেটা পরের ব্যাপার। আমার কথাটা আমি বলবই। না, মানে এটা আমি চমৎকার কখনো একটা এই কথা ব্যাপার। বলি নাই যে আমার কথাটা আমি বলতে চাই, আমি আমার কথা বলে ফেলছি। কারণ বলতে বলে চাই এই ফেলছি। আবেদনটা, হ্যাঁ, আমি বলতে চাই, এটা কার একটা কাছে আবেদন আবেদন হলো। করবো? আবেদন আবেদন কার কাছে করব। করবো? আবেদন করার ওয়ে নাই, ওয়ে নাই। জাস্ট আমার মুখে আসছে আমি বলে ফেলছি। হ্যাঁ, কারণ যাই হোক আমি স্কুলে একদম ভাই কখনো স্ট্রেট। আবেদন করতে লিখে নেই। ও আচ্ছা, আচ্ছা। যাই হোক একদম স্ট্রেট ফরওয়ার্ড একটা ব্যাপার। স্ট্রেট কাট। কোন এর হ্যাঁ, ভিতরে কোন মাধ্যম নাই। তো যাই হোক আমরা কবির শৈশব সম্বন্ধে তার মুখ থেকে ছোট্ট একটু ধারণা পেলাম। কবি আর যে বিষয়টা এখন জানতে চাবো ভাই, সেটা হচ্ছে আপনার এই যে শিল্প এখন যে সাহিত্য চর্চা করছেন, বই আছে, লিখছেন, অনবরত লিখেই চলছেন। এখন এটার তো একটা শুরু বা যে কখন ধরলো, যে অনেকের অনেক রকম ভাবে আসে। আপনার কিভাবে আরকি শুরুটা হলো? শুরুটা আসলে আমি জানি না। শুরুটা কবে হয়েছে, কিভাবে হয়েছে আমি জানি না। আহ আমি শুধু একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে 2014 ফুটবল ওয়ার্ল্ড কাপের পর পর আর্জেন্টিনা হারলো, জার্মানির কাছে আর্জেন্টিনা ফাইনালে হারলো। তার আচ্ছা, কিছুদিন আগে আমার সাথে রাকিব ভাইয়ের পরিচয় আর কি, কবি রাকিবুল আচ্ছা। হায়দার। তো দুই হ্যাঁ। হাজার চোদ্দোর প্রায় মিডলের দিকে, মনে হয় জুন জুলাই বা অগস্টের দিকে, আমি আর রাকিবে প্রচুর আড্ডা মারতাম। রাকিব ভাই তো মোহাম্মদপুরে থাকতো, জাপান গার্ডেন সিটিতে, আমার বাসা তো মোহাম্মদপুরেই। তো আমরা রাতের পর রাত আড্ডা মারতাম। তো হঠাৎ করে রাকিব ভাই একদিন বলতেছিল যে আপনার কিছু টুকটাক লেখা আমি পড়ছি, আপনি সিরিয়াসলি শুরু করেন। তো আমি আচ্ছা। বল আমি হা- আমি হাসিয়ে দিছিলাম যে লেখালেখি সিরিয়াস শুরু করা বা শেষ করার মতো তো কিছু নাই, আচ্ছা দেখা যাক। হুম। তা আমি খুব অলস মানুষ ভাই, এটা বাস্তব, আমি হ্যাঁ, খুব অলস। তো রাকিব ভাই আমারে প্রেসার দিতে দিতে মানে আমার এই কবিতার মধ্যে আইনা ফেললোই আর কি। তো হুম। কবিতার জার্নিটা যেটা ধরেন, এটা আমি বলি যে আহ এটা আমি মানে বিভিন্ন জায়গায় বলছি, সেটা হচ্ছে যে আমার আচ্ছা। চারপাশে আমার বড় চাচা বাদে আমার চারপাশে আমি কবিতা পছন্দ করে এমন কাউরে পাই নাই কখনো। মানে আহ পারিবারিকভাবে। হ্যাঁ, পারিবারিক, বন্ধু বান্ধব, কোন জায়গাতে আমার হ্যাঁ। চারপাশে আমার বড় হওয়ার যে হুম, হুম। রাস্তাটা, এই হ্যাঁ, ওই রাস্তাতে রাস্তায়। হুম। কবিতা কবিতা সংস্পর্শে আসা মানুষ কেবলমাত্র ছিল আমার বন্ধু সাইমন রিয়ান। ওর কবিতার বই বেরিয়েছিল 2004-এ। 2004-এর আচ্ছা, বইমেলায় সাইমনের কবিতার বই বেরিয়েছিল। তো আচ্ছা, আচ্ছা। এতটুকুই, মানে আমার পুরো বলয়ের মধ্যে শুধু সাইমনই ছিল কবি, মানে ওর কবিতার বই হুম। বেরিল। আর হ্যাঁ। আশেপাশে আহ, কবিতা রিলেটেড কেউ ছিল না। তো আচ্ছা, আচ্ছা। এই যে আমার তারপর কবিতায় চলে আসা হঠাৎ করে, মানে ধরেন যেই বয়সে মানুষজন আহ কবিতা থেকে নাকি অনেকে চলে যায়, হ্যাঁ, সেই বয়সে ধরেন আমার কবিতা ডেবু হওয়া, মানে ক্রিকেট আপনি যতই খেলেন, ডেবু তো একটা ব্যাপার আছে না। হ্যাঁ, পাড়া হ্যাঁ, মহল্লায় ব্যাপার ক্রিকেট আছে। খেলা এক জিনিস, আর আন্তর্জাতিক মহলে আসি এক জিনিস। তো খেলা ওই আরেক জিনিস। হ্যাঁ। হ্যাঁ, তো ওই হিসাবে ধরেন আমার ডেবু হয়েছে 2015-তে। আর আচ্ছা, আচ্ছা। লেখালেখি শুরুটা আমার কাছে মনে হয় যে আমার মা যেদিন আমার প্রথম সরেও শিখাইছিল, সরেও লেখাটা শিখাইছিল, হুম। স্লেটে তার হাতে, মানে আমার হাতে চক দিয়ে ওই স্লেটে হাত ঘুরে ঘুরে, আমার মনে হয় ওই দিন থেকেই আমার শুরু হয়ে গেছে কবিতার ব্যাপার। কবিতার ব্যাপারটা আসলে। ধন্যবাদ। যাই হোক আপনার আশেপাশে ছিল না। কিন্তু আসলে কিছু জিনিস চেতনার আসলে কবিতা একটা মজার ব্যাপার হচ্ছে মানে আমার যেটা আরকি দেখা, যদি ভুল হই অবশ্যই শ্রোতা দর্শক বা আপনারা বা আপনি শুধরে দেবেন। যে গায়কের ছেলে গায়ক হয়, নায়কের ছেলে নায়ক হয়। কিন্তু কবির ছেলে বা সাহিত্যিকের ছেলে সাহিত্যিক হয় এই ব্যাপারটা কিন্তু খুব নেই।
সারা হ্যাঁ, পৃথিবীব্যাপী আমরা দেখতে পারি মোটামুটি। কারণ আমাদের এটা বাংলা একটা বোধের সাহিত্যে জায়গা তো। হুম। আমাদের বাংলা জি সাহিত্যে কেবলমাত্র মনে হয় মহেশ্বেতা দেবীর ছেলে নবারুণ ভট্টাচার্য, জি আহ জি জি। আহসান হাবিবের ছেলে, কবি আহসান হাবিবের ছেলে মইনুল হাসান সাবের। উম, আচ্ছা, এ- এরকম মনে হয় হাতে গোনা কয়েকটা উদাহরণ দেওয়া যাবে আর কি, আমরা বেশি না। জীবনানন্দ দাশকে, হ্যাঁ কয়েকটা একদম স্বল্প, জীবনানন্দ দাশকেও ধরতে পারি, কারণ তার মাও তো কুসুম কুমারী দাস, তিনিও তো কবি ছিলেন হুম হুম যতদূর হুম। জানি আর কি। ওই আমলে নারী কবি মানে তো একটা অভাবনীয় ব্যাপার সেই সময়ে বাংলার ইসে। এর তো মধ্যে আবার যাই হোক। আমাদের হুম আমাদের হুম। দেশে সেই ছেলে হবে কবে এই কবিতা লিখছে। এই কবিতা লিখছে আমাদের দেশে, সেই ছেলে কবে, অসাধারণ ব্যাপার। এটা আমাদের খুবই চমৎকার একটা প্রাপ্তি। যাই হোক, আমরা শোয়েব ভাইয়ের মোটামুটি কবিতায় আসা শৈশব জানলাম। শোয়েব ভাই, এবার মজার টপিকে যাব। অনেক লোকজন চলে আসছে। মানে এই অনেক লোকজন আছে, এখন মজার টপিকে না গেলে জমবে না। আপনার ১ম প্রেম সম্বন্ধে শুনতে চাই। না অবশ্যই এটা, প্রেম তো বড় একটা ব্যাপার। যেকোনো কিছুর প্রতি হতে পারে। আমি জাস্ট এটা নারী পুরুষ হিসাবে বলছি। হুম 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 হুম, আমি বুঝতে পারছি। তো আচ্ছা। প্রেম তো, আমার হুম। প্রথম প্রেম, হাইসেন না আবার, হ্যাঁ, আমার প্রথম প্রেম হচ্ছে আহ ক্লাস ফাইভে ক্লাস 5-এ বৃত্তি পরীক্ষার সময় আমরা ধানমন্ডি বয়েজ স্কুলে আমাদের বৃত্তি পরীক্ষার সিট পড়ছিল। সব মজার বিষয় হচ্ছে আমাদের কেন্দ্র ছিল আমার বাসার সামনে, মোহাম্মদপুর গার্লস আচ্ছা, স্কুল। আমাদের আচ্ছা, ধানমন্ডি আচ্ছা। বয়েজের সিট পড়ছিল মোহাম্মদপুর গার্লস স্কুলে। তো ওই জায়গায় আহ ক্লাস 5-এ আমাদের সাথে সম্ভবত সিট পড়ছিল, আরো সিট পড়ছিল শেরে বাংলা গার্লস স্কুলে। তো শেরে বাংলা আচ্ছা। গার্লস স্কুলের একটা মেয়ের প্রেমে পড়ে গেলাম দেখি প্রথম দিন সকালবেলায়, মানে পরীক্ষা সব শুরু ছিল মনে হয় 9টায়, 9টা বা 10টা আচ্ছা। মনে হয় ঠিক। মানে আমি কেন্দ্র ঢোকার সময় প্রেমে পড়ে গেলাম এবং ওই আমার যে মনে, লাভ এট ফার্স্ট সাইট এর মতো আরকি। হ্যাঁ হ্যাঁ, প্রথম দেখায় প্রেম। এবার আপনি বুঝেন যে আমি সেই মেয়ে রুম খুঁজে পাচ্ছে না, আমি আমার রুম খুঁজে পাই না সেটা ব্যাপার না, আমি সেই কিন্তু মেয়ের রুম তারে রুম খুঁজে খুঁজে দিলাম। দিতে হবে। খুঁজে দিছি ভাই, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। খুঁজে দিছি। তারপরে? পরীক্ষা শেষ করে আবার তার রুমের সামনে দাঁড়ায়ও ছিলাম। তো বাহ! আমি তো জানতাম না ভাই বৃত্তি পরীক্ষার পরে মানুষ হারায় যায়। তো আমার ওই প্রথম প্রেমটা ছিল 2 দিনের, 2 দিন বৃত্তি পরীক্ষা, 2 দিন, হ্যাঁ, তারপরে হারায় গেল। গন। তারপর হারায় গেল ভাই, গন। আয় হায় রে! আচ্ছা, আমরা অবশ্যই এই অনুষ্ঠানের মাধ্যমে জানাতে চাই, সেই 5 এর বৃত্তি পরীক্ষায় আপনি যদি কোনোভাবে, কোনো কারণে এই লাইভটা দেখে থাকেন, আ অনুগ্রহপূর্বক প্লিজ কবির সাথে যোগাযোগ করুন। তার ১ম প্রেম অপূর্ণ থেকে যাক, এটা আমরা চাই না। যাই ভাই হোক, আমরা একটু ওর মনে বিয়ে শাদী হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, আমি শিওর। আচ্ছা, আমরা একটু মন্তব্য দেখে আসি। রাসেল লিখেছে শুভকামনা, ধন্যবাদ। প্রকাশশীল লিখেছে আছি, ধন্যবাদ। মুস্তাসিম তকি তো কি, লিখেছে চলে আসছি ভাইজান, ধন্যবাদ। পথিক রানা লিখেছেন ভালোবাসা ২ কবিকে শুনছি, ধন্যবাদ। সুজন আহসান লিখেছে শোয়েব ভাই চট্টগ্রাম থেকে শুনছি, ঢাকায় এলে দেখা হবে। অবশ্যই, হ্যাঁ, ধন্যবাদ, চা দেখতে খাওয়া থাকুন। বাকি আছে, হ্যাঁ, সুজন চা ভাইয়ের খাওয়া সাথে চা বাকি খাওয়া আছে। বাকি আছে। হ্যাঁ, হ্যাঁ। মহিব উল্লাহ লিখেছে শোয়েব মাহমুদ কবি ভাই শুভকামনা রইল আপনার জন্য। ওয়াও ইমোজি দিয়েছে। ধন্যবাদ আপনাকে। রুদ্র আবির লিখেছে দোস্ত শোয়েব কেমন আছো হ্যাঁ, তুমি? সেতু সেতু সেতু, আমার বন্ধু সেতু। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমি তোমার বন্ধু সেতু লিখে দিয়েছেন। ধন্যবাদ। এরপরে দেখছি মাহমুদুল হাসনাত নাহিদ লিখেছে আসসালামু আলাইকুম শোয়েব ভাই কেমন আছেন? এই তারপরে তো ভাই। দেখছি হ্যাঁ, কার্তু সরকার লিখেছে আ আহ মেভাই। ইবনে ভাই, শামস হ্যাঁ। লিখেছে মেভাই। আ আ আসসালামু আলাইকুম বদ্দা। মোহাম্মদ জাহিদুল ইসলাম লিখেছে বদ্দা ভালো লাগছে, ভালোবাসার ইমোজি দিয়েছে। ধন্যবাদ সকলকেই। সাথে থাকুন। ভালো লাগলে কবিকে আ মানুষের কাছে, কাছে পৌঁছে দিন। এটা চাই। কিভাবে পৌঁছায় দেবেন আপনাদের দায়িত্ব। কবির এই গল্প। আ আমরা আরো মন্তব্য আসছে, আমরা পড়ব। হুম। আবার আমরা একটু কবির কাছে ফিরি। কবি, কিছু ভালো লাগা, খারাপ লাগা ব্যাপারে শুনতে চাই, যে আপনার ৫ টা ভালো লাগার খাবারের ব্যাপারে শুনতে চাই। খাবার, সেটা চা হইতে পারে, সিগারেট হইতে পারে, ভাত হইতে পারে। যেকোনো আচ্ছা আচ্ছা, রেসিপি, যে আমার এ- ৫ টা এ- এই রেসিপি ভাল লাগে। এই জন্য ধরেন আমি আপনার কাছে কৃতজ্ঞ, আপনি আমার মানে ক্লিয়ার করে দিলেন। ধরেন আহ আহ হ্যাঁ, বলেন। আমি ধরেন যেটা ছোটবেলা থেকে, সেটা হচ্ছে যে গরুর মাংসটা থাকলে আমার আর কিছু লাগে না আর কি, কখনো কিছু লাগে নাই। আহ আচ্ছা, তারপর ধরেন আমি মদ খেতে খুব ভালোবাসি। আহ বাহ! সিগারেট ছাড়া আমার, আমি যতক্ষণ জায়গা থাকি দেখা যায় যে আমি যদি 14 ঘন্টা জায়গা থাকি, তো 14 ঘন্টা, 14 ঘন্টার মধ্যে খুব কম সময় আপনি আমার হাতে সিগারেট ছাড়া পাবেন। আহ আচ্ছা, আমি ৩ প্রচুর টা হইছে। আইসক্রিম খাই, আমি প্রচুর আইসক্রিম বাহ! খাই, প্রচুর আইসক্রিম ৪ খাই, টা। মানে
বাহ এটা বাহ। আনবিলিভেবল। আর ধরেন মানে আমার মূল খাদ্য তো হচ্ছে চা। চা। ও আচ্ছা আচ্ছা, মানে আমি মাঝে মাঝে বলি চা সিগারেট হচ্ছে আমার জাতীয় খাবার, আর বাদ বাকিগুলো হচ্ছে মানে অনুসিদ্ধান্তের মতো ভাত তরকারি। সেরকম একটা ব্যাপার। যাই হোক, মোটামুটি কবির খাবারের তালিকা আমরা শুনলাম। আর কবির আর যে ব্যাপারটা জানতে চাই, কবি আপনার কি কি রং বেশি ভালো লাগে? বেসিক কালার যেটা আছে ধরেন সাদা রংটা, সাদা আর কালো এই দুইটা বেসিক কালারই আমার কাছে বেশ ভালো লাগে। তবে যদি আমি না অন্য কেউ আমার সামনে আসে আর কি, সেই ক্ষেত্রে ধরেন আমার প্রচুর কবিতায় আপনি শাড়ির ইয়েটা পাবেন, সেটা হচ্ছে যে সবুজ শাড়ির কথা প্রচুর বার পাবেন। আচ্ছা। আহ বেগুনি জায়গাটা, বেগুনি রঙের শাড়ি বা সবুজ শাড়ি, এই দুইটা। হুম আর ধরেন যে মেয়েটার ক্ষেত্রে ঘটনা এরকম ঘটছিল যে মেয়েটার সাথে প্রথম দেখা যেদিন হয়, প্রথম হুম। দেখার কিছুক্ষণ পরে আমি মেয়েটারে বলে ফেলছিলাম যে আমি মেয়েটারে ভালোবাসি। তো ওই মেয়েটা তার মায়ের শাড়ি পরে আসছিল। তো ওই জায়গা থেকে আরে বাহ। ধরেন পৃথিবীর যে কোনো মেয়ের মায়ের শাড়ি সেটা হুম। যেই রঙই হোক সেটা আমার কাছে খুব ভালো জি। লাগে। আচ্ছা আচ্ছা। চমৎকার ব্যাপার। যাই হোক, মোটামুটি আমরা পছন্দ অপছন্দ শুনলাম। এবার একটু আমরা মজায় ছিলাম। এবার মজা থেকে বেরিয়ে একটু অন্যদিকে যেতে চাই। এই যে বাংলাদেশের মানে বর্তমান প্রকাশনা যে ব্যবস্থা, প্রকাশনা এবং সাহিত্যিক, এদের মধ্যকার বর্তমান সম্পর্কটা কেমন? এবং আগে কেমন ছিল, এখন কেমন আছে? আর আপনি চান যে কেমন হোক? এটা একটু শুনতে চাই। উম আমরা তো সব জায়গাতে ধরেন বৈশ্বিক হতে যাচ্ছি, ঠিক না? যেহেতু বৈশ্বিক হতে চাচ্ছি সেহেতু সারা পৃথিবীতে প্রকাশনা জায়গাটা যে জায়গায় আছে সেই জায়গার কিছুটা ছিটে ফোটা পেশাদারিত্ব দরকার, হ্যাঁ, প্রচন্ড দরকার। দরকার। আচ্ছা, সেই ক্ষেত্রে প্রথমে ধরেন আমি যেটা চাই সেটা হচ্ছে অ্যাটলিস্ট হুম। বাংলাদেশের যে মন্ত্রণালয় থেকে আইএসবিএন নাম্বারটা দেয়, হুম, টাকার বিনিময়ে আচ্ছা। এক মন্ত্রণালয় হুম, তো দেয়, জাতীয় হুম। গ্রন্থাগার থেকেই, আর্কাইভ থেকে। ওরা যাতে অ্যাটলিস্ট ফাত্রামি না করে, ফালতামি না করে, কারণ বাংলাদেশের কোন রাইটারের বাংলাদেশ থেকে প্রাপ্ত আইএসবিএন নাম্বার সার্চ করলে কিছুই পাওয়া যায় না। এই জন্য ধরেন আচ্ছা, আচ্ছা। বাংলাদেশের রাইটারদেরকে বাইরে যখন বই প্রকাশ করতে হয় তখন হুম, বেশ ভালো ধরনের ঝামেলায় পড়তে হয়, কারণ এর আগের যে বইগুলা তার থাকে সেই বইগুলা হুম। বাতিল হয়ে যায় ওয়ান কাইন্ড অফ, কারণ আগের যে আইএসবিএন নাম্বার গুলো থাকে সেটা কোথাও শো করে না। আচ্ছা, আচ্ছা। এটা হচ্ছে সম্পূর্ণ অপেশাদারিত্ব আচরণ মন্ত্রণালয়ে। আচরণ। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এইবার আসি ধরেন প্রকাশক আর লেখক। বাংলাদেশের হুম। লেখক আর প্রকাশকের সম্পর্কটা পেশাদারিত্বের জায়গায় কখনো ছিল না। আচ্ছা। বাংলাদেশের লেখক আর প্রকাশকের জায়গাটা সবসময় ভাই ভাই সম্পর্ক ছিল। এই জন্য প্রচুর প্রচুর হুম। প্রচুর গালি, একটা সময় প্রচুর ভালোবাসা হয়, কিছুদিন পরেই প্রচুর গালিগালাজ শুরু হয়। যদি পেশাদারিত্বের আচ্ছা। জায়গাটা থাকতো তাহলে প্রকাশক আর লেখক এই দুইজনের হ্যাঁ, মধ্যে ধরেন ইয়ে নাই, মানে কোনো সমন্বয় নাই, কোনো হ্যাঁ। শ্রদ্ধাবোধ নাই। খুব রেয়ার হুম। ক্ষেত্রে আমরা প্রকাশক এবং লেখকের মধ্যে পেশাদারিত্ব এবং শ্রদ্ধাবোধটা পাই। আর আমি কিন্তু যে জায়গাতে অধিকাংশ ক্ষেত্রে খুবই বাজে অবস্থা। অধিকাংশ হ্যাঁ, ক্ষেত্রে বাজে অবস্থা। মানে মিল নেই। ধরেন হুম, যতক্ষণ পর্যন্ত বইমেলাটা শুরু হয়, হ্যাঁ, ততক্ষণ হুম, পর্যন্ত প্রকাশক আর রাইটারের সম্পর্ক খুবই ভালো থাকে। একজন হুম, আরেকজনের হুম, হুম। এক মায়ের পেটের খালাতো ভাই থাকে। যখনই কোনো আচ্ছা, ঝামেলা শুরু হয় তখনই ধরেন কোন কবি কি করছে প্রকাশক বলা শুরু করে, কোন প্রকাশক কি করছে কবি বলা শুরু করে, যেটা কখনোই আচ্ছা। কাম্য না। কাম্য পেশাদারিত্বটা না। থাকা হ্যাঁ, দরকার, পেশাদারিত্বটা দরকার। থাকা দরকার। যেমন ধরেন পৃথিবীর কোনো দেশে বাংলাদেশ বাদে রাইটার হুম, হুম। সরাসরি প্রকাশকের সাথে কথাই বলতে পারে না। আমি যদি আচ্ছা, আচ্ছা, বাংলাদেশের আচ্ছা। বাইরে কোথাও বই বের করতে চাই, ওরা আমাকে হুম। জিজ্ঞেস করে আমার এজেন্টকে। হুম, আচ্ছা, আচ্ছা, একজন আচ্ছা। থাকেন থার্ড পার্টি এজেন্ট, যে এজেন্ট প্রকাশক এবং রাইটার দুইজনের হুম, মধ্যে যোগাযোগ স্থাপন করেন। প্রকাশক এবং রাইটারের সাথে দেখা হয় সারা জীবনে একবার, যখন যখন হুম। চুক্তিটা করা হয়। বাংলাদেশে তবে কোনো চুক্তি হয় না। প্রকাশক জানে না রাইটারের কতগুলো বই বিক্রি হয়েছে, রাইটার একটা হ্যাঁ, সংখ্যা বলতে থাকে বাজারে। আচ্ছা, রাইটার হ্যাঁ, জানে না প্রকাশক কয়টা বই বের করছে, রাইটার হ্যাঁ। শুধু বই বের করেই গেল, প্রকাশক বই ছাপাই গেল, কিন্তু রাইটার কখনো রয়্যালিটি আসলে কত পার্সেন্ট কে কিভাবে পায়, হুম, পায়। কোনো সে কোনো ভাগ কিছুই বাটোয়ারাও জানবো না, হলো না। কোনো হুম। কিছুই হলো না। এটা তো আসলে প্রকাশকেরও কর্তব্য
একটা বই সে তাহলে যেভাবেই বের হোক। এটা কি এটা কি ওয়ান কাইন্ড অফ মুদি দোকানের মতো, বা এই যে ছোটখাটো যে ব্যবসাগুলো সেরকম হয়ে গেল না? গেলাম, দিলাম, টাকা দিলাম, বই বের করলাম, সে হ্যাঁ নিয়ে হ্যাঁ গেল, হ্যাঁ, কি হলো ফলাফল মানে কিছুই মানে পাওয়া গেল না। হ্যাঁ আপনি এটারে এভাবে বলতে পারেন, মুদি দোকানদারি হয়ে গেল, পেশাদারিত্ব নেই। এই জন্য ধরেন না, যে না, প্রকাশকের প্রতি লেখকের যে শ্রদ্ধা থাকা দরকার সেটাও নাই, প্রকাশকের যে রাইটারের প্রতি দায়িত্ব বা শ্রদ্ধা থাকা দরকার সেটাও নেই। আসলে পৃথিবীর সব সম্পর্ক ভাই ভাই সম্পর্ক হইলে হয় না। হ্যাঁ, আর হ্যাঁ, ভাই ভাই সম্পর্ক থাকলো যখন সম্পত্তির ব্যাপার আসে তখন তো সেটা লেখাপড়াটা হয়, তাই না? পেশার বাইরে গিয়ে আমরা ভাই ভাই বন্ধু যা খুশি হইলাম, কিন্তু পেশার সময় আমরা যদি পেশাদারিত্বের জায়গাটা ঠিক রাখি, তাহলে তো হুম। বোধহয় এই সমস্যাগুলোর সম্মুখীন আমরা হব না। যাই হোক, এ ব্যাপারে আর শুনবো পেশাদারিত্বের আপনার কাছে, কথাটা যখন বলুন। বললেন, পেশাদারিত্বটা যখন বললেন, তাহলে আমি একটা মজার কথা বলি, সেটা হচ্ছে আপনি ফেসবুকে একটা পোস্ট দিয়েন তো, সেটা হচ্ছে যে আমি কবি, এই পোস্টে হুম, শুধু দিয়েন আমি কবি। আপনি হুম, দেখবেন আচ্ছা, আপনার লিস্টে বহু বড় বড় ছাগল, বহু বড় বড় ছাগল বলে ফেলছি, বহু বড় বড় বুদ্ধিজীবী কবিরা আসবে, আয়শা বলবে আপনি কি স্বঘোষিত কবি। একজন অভিনেতা বলতে পারে আমি অভিনেতা, তারে কেউ যায় জিজ্ঞেস করেন আপনি কি স্বঘোষিত অভিনেতা। একজন কবি যখন আচ্ছা, বলে আমি কবি, তখন বাংলাদেশের চুতিয়া, এই যে আমরা যে চুতিয়া সমাজটায় বসবাস করি, এই চুতিয়া সমাজে শুয়োরের বাচ্চা আছে কিছু, এরা বলা শুরু করে এই যে স্বঘোষিত কবি। এই টার্মটা অবশ্য আবিষ্কার হয়েছে 2011 সালে শাহবাগ থেকে, স্বঘোষিত কবি টার্মটা। আপনি যদি এখন আচ্ছা, বলেন আমি আমি একবার বিদ্যানন্দের একটা প্রোগ্রামে, বিদ্যানন্দ আমার মনে হয় যে বাংলাদেশে খুব রেয়ার একটা প্রতিষ্ঠান বা ধরেন প্রকাশনা যারা প্রোগ্রাম করে রয়্যালিটি দিছিল 2018-তে, যদি আমার ভুল না হয়। বাহ, তো আমি আমি বাহ, ওই প্রোগ্রামে আমি একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে আমি শোয়েব মাহমুদ আমার পাসপোর্টে পেশার জায়গায় কবি লিখতে চাই। কেন হ্যাঁ, লিখতে চাই? আমি হ্যাঁ, যদি চোর, মানে আমি রাজনীতিবিদ, চোর বাটপার, মানুষের টাকা মাইরা আমার ছেলে মেরে আমেরিকা ইংল্যান্ডে পড়াশোনা করাইতেছি, আমি পেশার জায়গায় পলিটিক্স লেখা, আমি সুন্দর মতো লাল গালিচা সম্বর্ধনা দিয়া বাংলাদেশের ইমিগ্রেশন ক্রস করতেছি, কিন্তু একজন কবি, তারে লিখতে হচ্ছে পেশার জায়গায় সার্ভিস হোল্ডার, তারে লিখতে হইতেছে পেশার জায়গায় সেলফ এমপ্লয়ি। কেন? সে কেন তার পেশার জায়গায় কবি লিখতে পারবে না? এটার পারবে না। কারণ হচ্ছে আমাদের এই বাংলাদেশে কখনোই সংস্কৃতির জায়গা থেকে, শিল্প সংস্কৃতির যে জায়গাটা, শুধু কবিতা না, উপন্যাস বলেন, যারা লেখালেখি করতেছে তারা, শুধুমাত্র সাংবাদিক বাদে, হ্যাঁ, এই জন্য আমি বলি যে প্রাবন্ধিক যারা, বাংলাদেশের প্রাবন্ধিকরা খুব ভালো অবস্থানে আছে। টাকা পয়সা আচ্ছা, সম্মান নারী, টাকা পয়সা সম্মান নারী গাড়ি, প্রাবন্ধিকদের সবই আছে। হ্যাঁ, আচ্ছা, শুধু নাই, শুধু কবিদের কিছুই নেই, কবিদের শুধু ধরায় দেওয়া হয় কি আপনি সম্মান পাবেন, এবং কবে পাবেন সম্মানটা, আপনি যদি কবিতা লিখে থাকেন মৃত্যুর পর। হ্যাঁ, হ্যাঁ, মানে মরণোত্তর, আমি মরণোত্তর। মরণোত্তর। তো আমার কথাটা হচ্ছে যে আমি মারা যাওয়ার পরে আমি সম্মান পাইলাম, সেটা দিয়ে আমার লাভ কি? জীবনানন্দ দাশে সারা জীবন কেউ পড়লো না, সারা জীবন হুম, জীবনানন্দ দাশে মানুষ গালিগালাজ করলো, আজকে জীবনানন্দ দাশ মারা যাওয়ার পর বরিশালের ছাগলগুলা দাবি করে জীবনবাবু বরিশালের কবি। হুম, বরিশালের তাহলে জীবনবাবু বাইচা থাকা অবস্থায় বরিশালের ছাগলগুলো ছিল কই? সমস্যাটা হচ্ছে হ্যাঁ, এটা আমাদের তো অবশ্যই কোথাও, প্রশ্ন। হ্যাঁ আমাদের কোথাও শিল্প সংস্কৃতির জায়গা থেকে কোথাও পেশাদারিত্ব গড়ে ওঠেনি, কোথাও না। গড়ে ওঠেনি। আপনি আপনি শুধু চাচ্ছেন যে একজন কবি দুই হাতে লেখা যাবে, সমাজের ময়লা পরিষ্কার করা যাবে, কিন্তু কবিরে আপনি কিছু দিবেন না। তাহলে দিবেন না, এটা এটা তো এটা এটা তো রিলিফের মাল হয়ে গেল, তাহলে কবির কবিতা কি হ্যাঁ, রিলিফের মাল? কখনোই না, কখনোই না। যাই হোক, আমাদের অনেক অনেক প্রশ্ন আছে, আর সকলকে বলছি আপনারা মুক্তভাবে প্রশ্ন করতে পারেন, আমরা পৌঁছে দেব কবির কাছে। বাকিটা কবির দায়িত্ব। প্রথমেই দেখছি হ্যাঁ আমি রাকিব উত্তর ভাই দিব খুব ভাই। বড় করে প্রশ্ন করছে। আমি রাকিব ভাই প্রশ্নটা আগে পড়তে হবে। আমাদের প্রিয় হ্যাঁ রাকিব হ্যাঁ, ভাই লিখছে, কেমন তিনটা আছেন প্রশ্ন করছে। আপনারা? হ্যাঁ, আমি শোয়েব ভাইকে ৩ টা প্রশ্ন করতে চাই। কবিতার মিছিল মূলত কাদের? যারা মিছিলের হাত ধরে একটু সামনে এগিয়ে কারো পায়ের কাছে গিয়ে বসে? নাকি অন্য জায়গা থেকে বিতাড়িত হয়ে কিছুদিনের জন্য যাত্রা বিরতি জীবনযাপন করে? আপনি ২ নাম্বার, এটা ১ নাম্বার প্রশ্ন ছিল। ২ নাম্বার হচ্ছে, আপনি ঘৃণায় অথবা ভালোবাসায় কয়েকজনের নাম বারবার টেনে আনেন। এরা কি আসলেই এতটা গুরুত্বপূর্ণ? ২ নম্বর প্রশ্ন গেল। ৩ নাম্বারে, আমরা অনেকে কবিতার জন্য ক্ষতিকর বলে কাঠগড়ায় দাঁড় করিয়েছি। আমরা কখনো আমাদেরকে কবিতার জন্য ক্ষতিকর ভেবেছি কি? উত্তর চাই কবি। তাইলে আমি 3 নম্বর প্রশ্ন থেকে শুরু করি, হ্যাঁ।
হ্যাঁ, 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 আহ অবশ্যই, অবশ্যই। রাকিব ভাইয়ের 3 নম্বর প্রশ্নটা ছিল আহ প্রচন্ড ধরনের একটা দুঃখবোধ বা বেদনার জায়গা থেকে। সেই দুঃখবোধটা হচ্ছে একটা সময় আহ আমি বা রাকিব ভাই, যে মানুষটাই কবিতা লিখতো, আমি বা রাকিব ভাই আহ সেই মানুষটাকেই কবিতা লেখার ব্যাপারে, কারণ আমি সবসময় যে দায়টা, কবিতা আমার কাছে দায়, সেই দায়টা হচ্ছে আমি যখন পুরোপুরি আহ পথ হারায় ফেলছিলাম, এটা আমার শহর, আমার শহরে আমি আমার কোনো কিছুই পাচ্ছিলাম না, সেই সময় রাকিব ভাই যেভাবে সাপোর্টটা দিচ্ছিল, আমি দেখছি যে এই লোকটা শুধু আমাকে না, এই লোকটা একটা অন্য ধরনের জিনিস। মানে রাকিব ভাই, কবি রাকিবুল হায়দার, এইটা ধরেন আমি বারবার আজকে বলতেছি, তো এই জন্য অনেকেই বলেন যে শোয়েব ভাই রাকিব ভাইয়ের খুব ভালোবাসে বলে বলতেছে, কিন্তু আমি আপনার আজকে বলে হুম। রাখি সৌরভ ভাই, বাংলা সাহিত্যে সকল শুয়োরের বাচ্চা একদিন লিখবে কবি রাকিবুল হায়দারের মতো কবি বাংলা সাহিত্যে বিরল। কারণ এই লোকটা কখনো শুধুমাত্র নিজের কবিতা নিয়ে চিন্তা করেনি, এই লোকটা রাতের পর রাত, দিনের পর দিন অন্য কবি কবিতা লিখতে পারতেছে না, সেই জন্য সেই কবির সাথে দেখা করছে, নিজের খায় বনের মোষ তাড়াইছে। বাংলা সাহিত্যে প্রচুর গল্প আছে, কিন্তু রাকিবুল হায়দার একটা ছোট গল্প বলি, সেটা দিয়ে এই প্রশ্নের উত্তর চলে আসবে রাকিব ভাই। সেটা হচ্ছে হুম, হুম, হুম। এসএসসি ফাইনাল পার্ট পরীক্ষায়, হ্যাঁ, একটা মানুষ এসএসসি ফাইনাল পার্ট পরীক্ষার ফাইনাল অংশে যায় কিছু লেখে নেই, খালি খাতা জমা দিয়ে চলে আসছে, তার খাতায় জীবনানন্দ দাশের কবিতা পাওয়া গেছে। এই গল্পটা কিন্তু সে তার ওয়ালে বারবার শেয়ার দেয়নি, সে কিন্তু প্রমাণ করতে চায় না বারবার শেয়ার দিয়ে আমি জীবনানন্দ দাশের খুবই বড় একজন ভক্ত, যে আমার এসএসসি ফাইনাল পার্টের পরীক্ষায় জীবনানন্দ দাশের কবিতা লিখে দিয়ে আসছে। এটা হচ্ছে রাকিব ভাই। হুম। আমাদেরকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল, আমরা যারে তারে কবি বলে ফেলতেছি, সবাই কবি না, এই টাইপের কিছু কথাবার্তা। আহ সেই জায়গা থেকে আমি রাকিব ভাইরে বলি কি, রাকিব ভাই, যেহেতু মানুষজন আমাদেরকে কাঠগড়ায় দাঁড় করাইছে যে আমরা সবাই বলে ফেলছি সবাই কবি, কাঠগড়ায় থাকি না, কাঠগড়ায় আসামির জায়গায় থাকলে সত্য মিথ্যা দুইটাই দেখা যায়। যদি আমি বাদীর জায়গায় থাকি তাহলে সত্য মিথ্যাটা দেখা যাচ্ছে না, আর বিচারক তো অন্ধ, বুঝেন না। আর হ্যাঁ। বাংলা সাহিত্যে যারা বিচারক হয়ে বসে আছে, আমি বা আপনি কি কখনো তাদের দিকে ফিরা প্যান্টের জিপার খোলার গুরুত্ব অনুধাবন করছি? করি নাই। তো যারা কবিতা লিখতেছে তারা প্রত্যেকেই কবি, তারা প্রত্যেকেই কবি। কবি ধরেন প্রতিটা সময়ে 10 বছর 20 বছর সময়কালে আপনি যদি ধরেন 1930 সালে যান, 30 সালে এত পরিমাণে কবি ছিল, জীবন বাবুরে বলতে হইছে সবাই কবি না, কেউ কেউ কবি। তার মানে কবিতার জায়গাতে সবসময় ভিড় ছিল, যারা ভিড় ছিল। সময়টারে পার করে আইসা শেষ পর্যন্ত লড়াইটা করে গেছে। হ্যাঁ, বিপ্লবী কথাবার্তা লেখা খুব সহজ। হ্যাঁ, আমি মুক্তি চাই, আমি কমরেড, রাস্তায় দাঁড়াইতে চাই, এই যে চাই শব্দটা বলা খুব সহজ, রাস্তায় দাঁড়ায় থেকে পুলিশের মাইর খেয়া ওইখানে দাঁড়ায় থাকাটা সো টাফ। তো ওই যে দাঁড়ায় থাকাটা যারা, তারা শেষ পর্যন্ত কবি হিসেবে আসে। তো আমরা কাঠগড়ায় থাকি, আমাদের কোনো সমস্যা নেই। এটা 3 নম্বর প্রশ্নের উত্তর। 2 নম্বর হ্যাঁ, প্রশ্নটা কি হ্যাঁ। ছিল ভাই, আবার বলবেন? 2 নম্বরে হচ্ছে ওই কাঠগড়ার ওটা ছিল। 1 নম্বরে ছিল কবিতার মিছিল মূলত কাদের? যারা মিছিলের হাত ধরে একটু সামনে এগিয়ে কারো পায়ের কাছে গিয়ে বসে, নাকি অন্য জায়গা থেকে বিতাড়িত হয়ে কিছুদিনের জন্য যাত্রা বিরতি জীবনযাপন করে? কবিতার মিছিলটা এই দুই জাতের একটারও না। এই যে রাকিব ভাই যে দুইটা জাতের কথা বললো, এই দুইটা জাত ধরেন আমি আর রাকিব ভাই একটা কথা বলতে পারি খুব অহংকার নিয়ে, এই কথাটা হয়তো বা বাংলা সাহিত্যে গত 40 বছরে কেউ বলতে পারবে না, এটা বুকি হাত দিয়ে বলতে পারে। আমি আর রাকিব ভাই যে কথাটা খুব অহংকার নিয়ে বলি, সেটা হচ্ছে যে মানুষটার একটা লাইন কবিতা আছে বর্তমান সময়ে বা গত 40 বছরে, তাদের প্রত্যেককে আমরা চিনি, তাদের কবিতাকে আমরা চিনি। আমরা নামের উপর বেস করে অমুকে একাডেমি প্রাপ্ত কবি, অমুক অমুক পুরস্কার প্রাপ্ত কবি, আমরা এইভাবে কবিতার কবি হিসেব করি না। আপনি হিসাব যদি করি। আজকে আমারে জিজ্ঞেস করেন, আজকে সন্ধ্যা 7টা থেকে রাত 9টা পর্যন্ত কোন ছেলে বা মেয়েটা একটা নতুন কবিতা লিখছে, সেই কথাটা আমি আপনার বলে দিতে পারবো। এটা হচ্ছে আমার আর রাকিব ভাইয়ের ধরেন, এটা আমরা কবিতা ভালোবাসি, তো আমরা যারে ভালোবাসি তার হুম, ভালো হুম, হুম। মন্দ সবটা নিয়েই ভালোবাসি, শেষ পর্যন্ত ভালোবাসি। তো শেষ আমি পর্যন্ত ভালোবাসি। কবিতা ভালোবাসি আমরা। তো ওই জায়গাতে মিছিলটা এই দুই জাতের কাউরে নিয়েই না, আমরা যেহেতু এই দুই জাতের মানুষরাই চিনি, যারা বিপদের সময় মিছিলে আসে, কিংবা যারা চিন্তা করে যে আমি মিছিলে থাকলে আমার কিছু ফুটেজ প্রাপ্তি হবে,
সেই ফুটেজ নিয়ে আমি বিক্রি হব, কার কাছে বিক্রি হব? পত্রিকার কাছে। আমাদের হুম। বর্তমান সময়ে কবিতা ছাপানোর জন্য যে ব্যস্ততা, ততটা ব্যস্ততা যদি কবিতা লেখার প্রতি থাকতো, তাইলে রাকিব ভাই আর আমার এত কষ্ট পায়া এই প্রশ্ন করতে হইতো না কবিতার মিছিল মূলত কাদের। মূলত কাদের। তো যাই হোক রাকিব ভাই, আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। যাই হোক, আমরা অন্য বাকিদের কিছু মন্তব্য পড়ে আসি, পরে শ্রোতা দর্শক আমাকে বলবে যে আপনিও লোক সুবিধার না, রাকিব ভাইয়ের মন্তব্যই শুধু পড়েন। ঠিক আছে। বিজন মিস্ত্রি লিখেছে ভালো লাগছে, ধন্যবাদ। সাদিয়া জান্নাত লিখেছে শোয়েব ভাইয়া ওয়াও ইমোজি দিয়েছে, আপনার কণ্ঠ ভালোবাসা রইলো, ওয়াও ইমোজি দিয়েছে আবারও, ধন্যবাদ আপনাকে, সাথেই থাকুন। ফিরোজ আহমেদ লিখেছে শুনছি, ধন্যবাদ। বিপ্লব ভট্টাচার্য লিখেছে শোয়েব ফিরোজ ভাই। আহমেদ মানে কি আমাদের ফিরোজ ভাই? ফিরোজ ভাই, কবি ফিরোজ আহমেদ। আহ, হ্যাঁ, কবি ফিরোজ আহমেদ, প্রোফাইল আসলে আমি প্রোফাইল দুই। পিকচারে চশমা পরে, চশমা পরা, হ্যাঁ প্রোফাইল হ্যাঁ, পিকচারে চশমা পরে, চশমা হ্যাঁ পরা। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ফিরোজ হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ, কবি 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 ফিরোজ ফিরোজ ভাই। ভাই। যাই হোক, আরো একজন, আমি আবার দুইজনকে চিনি, আর একজন অনেক সিনিয়র, ফিরোজ আহমেদ, উনিও খুলনার সম্ভবত, ইনিও খুলনার, এনার আচ্ছা, দুজনকেই চিনি। আমাদের আমাদের এই ফিরোজ ভাই অনেক সিনিয়র। উনি উনিও মানে উনি ফরিদপুর, খুলনা, ঢাকা সব জায়গায়, মানে উনি হ্যাঁ হ্যাঁ বাংলা হ্যাঁ। সাহিত্যের আর কি। না না, এই ফিরোজ ভাইকে আমিও চিনি, এই ফিরোজ ভাইয়ের হুম। চেয়েও আর কি সিনিয়র তিনি, তিনি প্রায় আচ্ছা আচ্ছা 70 আপ। আচ্ছা আচ্ছা। বিপ্লব ভট্টাচার্য লিখেছে শোয়েব ভাই বাফুরের আজকের নির কি বাফুফের আজকে নির্বাচন। ও নির্বাচন হয়ে গেছে। যাই হোক, নির্বাচন নিয়ে আপনার মতামত জানতে চাই। হ্যাঁ, মতামত কি, আপনি কি দেবেন বলেন, আমরা প্রশ্ন শেষ করে করে যাই। আচ্ছা, আমার মতামত হচ্ছে যেই জায়গায় ভোটার ছিল 139 জন, সেই জায়গায় সালাউদ্দিন সাহেবের মতো শেখ কামালের বন্ধু পরিচয় দেওয়া ভদ্রলোক কিভাবে 96 ভোট পায়, এটা হচ্ছে একটা তদন্ত করা যেতে পারে, এটাই। আচ্ছা। আল মারুফ রিহা জুবেদি লিখেছে ভালোবাসা শোয়েব ভাই, ধন্যবাদ। রুদ্র আবির লিখেছে হাসি টাসি আগের মতোই আছে, এটা কণ্ঠটা আমার একটু বন্ধু, পরিবর্তন। এটা আচ্ছা আমার আচ্ছা। বন্ধু সেতু। সেতুকে ভালোবাসা, আপনাকে সাথেই থাকুন। তিনি আরো লিখেছেন শুধু মুখ ভর্তি দাড়ি, কতদিন দেখা হয় না বন্ধু তোর সাথে, ভালোবাসার ইমোজি দিয়েছে। আশা করছি এই করোনা শেষে অবশ্যই দেখা হয়ে যাবে হুট করে। ফিরোজ আহমেদ কবি, তিনি আরো লিখেছেন কবিতা বাদ দিলেও কেউ কেউ কবি, যেমন শোয়েব মাহমুদ। আরমান হোসেন আরমান হোসেন সোহেল লিখেছে ভালোবাসা রইল দাদা, ধন্যবাদ। তিলক দাস লিখেছে শোয়েব ভাই অসাধারণ এক প্রাণ খোলা মানুষ, ভালোবাসার ইমোজি দিয়েছে, তার প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি, তার কবিতায় তিনি দীর্ঘজীবী হবেন এটা প্রার্থনা করি, ধন্যবাদ। শিবলি লিখেছেন শোয়েব ভাই সব প্রেমিকার কথা জানতে চাই, বলেন। প্রশ্ন চলে আসছে, আমি তো ভাবছিলাম আমি করব, এখন তো জনগণ কইরা ফাটাই দিতেছে, দেন উত্তর দেন, আমি জানি না। আচ্ছা, আহ হ্যাঁ। কবিতা, কবিতা ভালোবাসে বা কবিতা পড়ে এরকম সকল মেয়েকে আমি ভালোবাসি। কবিতা পড়ে না, কবিতা কবিতা এড়ায় যায় এমন মেয়েদেরকে আমি ভালোবাসি। কবিতা ঘৃণা করে এমন মেয়েদেরকে আমি ভালোবাসি। আচ্ছা, এখন যেহেতু প্রেমিকা ব্যাপারটা আসলো, সবাইরে তো গণহারে ভালোবাসতে হচ্ছে না, হাতে গোনা তো না না না, কয়েকজন থাকতে হয়। তো ওই থাকতে হয়। হিসেব করলে ধরেন আমার প্রথম প্রেম তো ক্লাস 5-এ বলা হয়নি। এইবার ধরেন যদি ওটা আমি, ওটা শুনছি, এবার ওটা ধরেন, শুনছি আমরা। যদি আমি সিরিয়াস হই, প্রেমের ক্ষেত্রে সিরিয়াস হই, তাহলে আমার সিরিয়াস প্রেম হচ্ছে 2001, 2001-এ। আহ তারপর ধরেন অনেক বছর ব্রেক, তারপর ধরেন দেশের বাইরে কিছু প্রেমিকা ছিল। আহ এইভাবে প্রেমিকা বলতে গেলেও ধরেন আমি আর তিলক দা যে কমেন্ট করলো, তো আমি আর তিলক দা কয়েকদিন আগে ফাইজলামি করে বলতেছিলাম যে প্রেমিকার সংখ্যা তো প্রায় 2-3 হাজার হয়ে যাবে হিসাব করলে। সেগুলো হুম ফান হুম করা বাদ দিলে ধরেন সিরিয়াস ভাবে বললে যে ভালোবাসার মানুষ, প্রেম, প্রেম আর ভালোবাসা দুটো আলাদা। তো তো ওই জায়গা থেকে ভালোবাসার মানুষ হিসেব করলে ধরেন উম 4 জন। হুম, আচ্ছা 4 জন। আচ্ছা, তাহলে একটা সংখ্যা আমরা পাইলাম। প্রশ্নটা করেছিল শিবলি সায়েদ শিমুল। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, আপনার প্রশ্নের কারণে আমরা ঝটপট উত্তর পেয়ে গেলাম। নজরুল মোহাম্মদ লিখেছে আজকে বারুদ মাখা প্রলেপে সব জ্বালিয়ে দিবে রে ভাই আমার। আহ, নজরুল ভাই মানে একদম দুর্দান্ত মানুষ, নজরুল। দুর্দান্ত কবি, দুর্দান্ত আচ্ছা কবি, দুর্দান্ত একটা মানুষ। আচ্ছা, আমাদের রাকিব ভাই লিখেছে সম্পূরক প্রশ্ন, আপনি সবাইকে ভালোবেসে ফেলতেছেন, আমারে সুযোগ দিবেন কি? আপনি কি রাকিব ভাই সুযোগ দিবেন আহ যে মানুষটার ভালোবাসতে? হাত, আচ্ছা যে মানুষটার হাত দিয়ে আমার কবিতার জন্ম, হ্যাঁ,
সেই মানুষের হ্যাঁ, সুযোগ আচ্ছা দেওয়ার কিছু নাই তো, সেই মানুষের সুযোগ দেওয়ার কিছু নাই তো। আচ্ছা আচ্ছা। আপনি সমাজের তারপরে কই লিখলো মিঠু দে লিখেছে আপনি সমাজের আলো, আপনার কথা শুনতে ভালো লাগছে। ধন্যবাদ। যাই হোক সমাজের আরো আলো, প্রচুর প্রচুর ভাই সমাজের হ্যাঁ, আলো। আচ্ছা আচ্ছা তিনি আচ্ছা। লিখেছেন আপনি সমাজের আলো, আপনার কথা শুনতে ভালো লাগছে। হুম শুনতে লিখেছে বোধহয়, শুনতে হয়ে গেছে। হুম হুম। তো যাই হোক আরো প্রচুর প্রচুর মন্তব্য আছে আমরা পড়বো। আমরা তার আগে আরো একটু কবির সাথে বিভিন্ন আলাপচারিতায় যাই। রাকিবুল হায়দার রাকিব ভাই আরো লিখেছে আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর পাইনি। দ্বিতীয় আচ্ছা প্রশ্নের উত্তর কোথায় মিস হলো? দাঁড়ান আমি দেখে আসি। এটা তো হবে না। প্রশ্নের উত্তর দিচ্ছি আমরা। দ্বিতীয় প্রশ্ন ছিল আপনি ঘৃণায় অথবা ভালোবাসায় হ্যাঁ। কয়জনের নাম বারবার টেনে আনেন? এরা কি আসলেই এতটা গুরুত্বপূর্ণ? আহ ঘৃণা বা ভালোবাসা, আমি যাদেরকে ঘৃণা করি বা আমি যাদেরকে ভালোবাসি তাদেরকে আমি খুব গোপনে ঘৃণা করি, খুব গোপনে ভালোবাসি। আমি যাদের নাম বারবার উল্লেখ করি তারা হচ্ছে আমার জীবনের ভুল। আমার জীবনের ভুলগুলা আহ নিয়ে, কারণ আমি একটা কথা বলি সবসময়, সেটা হচ্ছে কবিতায় আমার কোনো পাপ নাই, কবিতায় আমার কোনো পুণ্য নাই, কবিতায় আমার কিছু আচ্ছা। ভুল আছে। যে ভুলগুলো হচ্ছে আমি উদ্দেশ্য প্রণোদিত কবিতার লাইন বুঝতে পাইনি। হুম। হুম, উদ্দেশ্য প্রণোদিত কবিতার লাইন রাকিব ভাই বুঝতে পারতো। রাকিব ভাই আমার বলতো, আমি রাকিব ভাইরে তখন ঝগড়া করতাম, যেটা আমি সাম্যর সাথে করি, মানে সাম্য রায়ানের সাথে করি। রাকিব ভাই হুম, বা সাম্য উদ্দেশ্য প্রণোদিত কবিতার লাইন বুঝতে পারে, আমি পারি না। তো ওই জায়গায় আমি যে ভুলটা করি, সেই ভুলটা যখন আমার দ্বারা হয়ে যায়, এবং আমি বিশ্বাস করি যে যেহেতু আমি সমাজের তথাকথিত ভালো মানুষ না, আমি চাবায় কথা বলি না, আমি আস্তে কথা বলতে পারি না, আমার কথা বলতে গেলে হাত পা নড়ে, সেহেতু আমি যেহেতু জোরে কথা বলি, সেহেতু আমার কথাটা লাউডলি প্রচুর মানুষের কানে পৌঁছায়। সেহেতু ধরেন, যেহেতু আমি এক সময় ভুল করে হইলেও তাদের নাম বলে ফেলছিলেন যে তারা কবি, এখন তারা বড় ধরনের ব্লেন্ডার করে ফেলছে, বড় ধরনের ভুল করে ফেলছে, আমার বড় ভুল হয়েছে মানুষ বুঝতে। মানুষজন যখন আমাকে ইনবক্সে নক করে, তো আমি ইনবক্সে কারোর কাছে পার্সোনালি যদি ক্ষমা চাইতে হয়, আমি জীবনে হুম, গোপন বাক্স বলে কিছু নাই, যদি আমি আপনার সাথে ভুল করি আমি জনসম্মুখে ক্ষমা চাই। আহ হুম, হুম, আমার যে ভুলগুলো ছিল সেই ভুলগুলো নিয়ে আমি প্রকাশ্যে কথা বলি একটাই কারণে, তাদেরকে গুরুত্ব দেওয়ার জন্য না। তারা হুম। গুরুত্ব পায় কি পায় না সেটা আমার জানা দরকার নেই, আমি ভুলগুলো নিয়ে প্রতিক্ষণ অনবরত কথা বলি একটাই কারণে, এই ভুলগুলো আমার মাধ্যমে হয়েছে। আহ এই ভুলগুলো যাতে অন্তত আমার আর না হয় সেটা নিয়ে আমি কথা বলি, সেই জন্য আমি কথা বলি। তারা গুরুত্ব পাইতেছে কেউ পাইতেছে না সেটা আমার মানে বিষয় থাকে না। আচ্ছা, যাই হোক আমরা মোটামুটি পেলাম। আরো প্রচুর প্রচুর মানে প্রশ্ন জমে গেছে। আমরা কি প্রশ্ন উত্তরে যাব? হ্যাঁ হ্যাঁ। আমার মানে আসলে শ্রোতাদের এই প্রশ্ন থেকে আমার নতুন করে কোনো প্রশ্ন করতে ইচ্ছেও করছে না। আর আমি মনে করি এর ভেতর থেকে আমি উত্তর পেয়ে যাবো। যেমন নজরুল মোহাম্মদ লিখেছে, "বর্তমান সময়ে কেউ, কেউ কবি। এর জায়গায় কাদের আপনি গুরুত্বপূর্ণ কবি বলে মনে করেন?" কবিতার প্রতি, কবিতায় মিছিলে আমি, আমরা যে কথাটা বিশ্বাস করি, এটা আমি না, আমরা 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 শব্দে খুব জোর দিই। এই জন্য ধরেন, আমরা যারা আমাদের কথায় জোর দিই, তারা, তাদের চারপাশে আপনি কখনো বিমুগ্ধ ভক্ত শ্রোতা শ্রেণী পাবেন না। আমাদের হুম, চারপাশে যারাই আছে, আমরা খুব গর্ব সহকারে বলি তারা প্রত্যেকেই কবি। কারণ আমরা আহ পাঠক তৈরি করতে আসিনি। যদি আমার দ্বারা সম্ভব হয়, বাংলাদেশের যেই প্রান্তে একটা ছেলে কবিতা লিখতেছে, তার ওই কবিতাটাই আমি সবার কাছে পৌঁছাই দিই। আমার শ্রোতা আচ্ছা, আচ্ছা। পাঠক তৈরি করা আমার কাজ না, কবিতার কাজ শ্রোতা পাঠক তৈরি করা না। কবিতার কাজ কি কবিতা নিজেও জানে না, তবে কবিতার কাজ এতটুকু না যে পাঠক শ্রোতা তৈরি করা। তো ওই জায়গায়, পাঠক হ্যাঁ। ওই জায়গা থেকে ধরেন আহ কবিতার যে মিছিলটা, সেই মিছিলটা দৈর্ঘ্যে না, প্রস্থে বাড়ে, মানে পাশাপাশি দাঁড়ায় বাড়ে। যেহেতু হুম, মিছিলটা পাশাপাশি একের পর এক কাঁধে কাঁধ মিলিয়ে বাড়তেছে, তো হুম। এই জায়গাতে গুরুত্বপূর্ণ শব্দটাই সবচেয়ে বেশি অগুরুত্বপূর্ণ। হুম। কবিতায়, বাংলা কবিতায় যেই মানুষটার একটা কবিতার লাইন আছে সেই গুরুত্বপূর্ণ। আমি সেই আলাদাভাবে, গুরুত্বপূর্ণ। আলাদাভাবে 5 জন 6 জনের নাম নিব না, কারণ এইটা খুব মেনশন বাজে একটা, খুব বাজে একটা হ্যাঁ, হ্যাঁ। রাজনীতি। ধরেন,
আপনি আজকে আমারে জিজ্ঞেস করতেছেন যে 5 জনের নাম বলতে, ধরেন আমি 5 জনের নাম বললাম। আচ্ছা, তার মানে কি এই 5 জনের বাইরে আর কেউ লিখতেছে না? আমি কাদের নাম বললাম? দেখা যাচ্ছে যাদের সাথে আমার ইন্টারাকশন ভালো হয়, ইন্টারাকশন হ্যাঁ, হ্যাঁ, বেশি হয়, কিংবা যারা ধরেন ধরেন আমার না, মানে ওভারঅল চিন্তা করলে, যে ধরেন প্রথম আলো সাংবাদিক, সম্পাদক, হুম, সাপোজ হুম, হুম, প্রথম আলো সাহিত্য হুম, পাতার সম্পাদক, সে বালের হুম, কবিতা না থাকলেও আমি কি বলবো, ও বাল খুব ভালো লেখে। হুম ও বাল খুব ভালো কবিতা লিখে। এটা কেন বলবো? কারণ উনি যদি আমার এই সাক্ষাৎকারটা শুনে থাকেন, লাইভ শুনে থাকেন, তাইলে যেটা হবে, আমি ওনার নাম মেনশন করছি, উনি আমার ইনবক্সে এসে বলবে, শোয়েব ভাই আপনি আপনার 2টা কবিতা দিয়েন তো, প্রথম আলোর আগামী সংখ্যায় ছাপাবো। এই যে স্বার্থ, হ্যাঁ এই যে হ্যাঁ, স্বার্থ, আমি কবিতার এই জায়গা থেকে আমি চাচ্ছি যে, আমি না, আমার মনে হয় অনেকেই চাচ্ছে, অনেকেই ইদানিং আমি দেখতেছি যে কেউ আর এই কথাটা বলতেছেন যে বর্তমান সময়ে 5 জন কবি, এবং অনেক কবি আবার স্ট্যাটাস দেয় বর্তমান সময় এই কবি খুব ভালো লেখে। এটাও আরেক ধরনের রাজনীতি। তার মানে কি বাকি কেউ লিখতেছে না কবিতা? আচ্ছা, আচ্ছা, কোনো দরকারই নাই, সবাই গুরুত্বপূর্ণ ভাই, কোনো সবাই দরকার নেই, গুরুত্বপূর্ণ। সবাই গুরুত্বপূর্ণ। পৃথিবীতে আচ্ছা, তাহলে পৃথিবীতে 700 কোটি মানুষই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আরো প্রশ্ন আছে, আমরা নিয়ে নিচ্ছি। শাহেদ মোর্শেদ লিখেছে, শোয়েব ভাইকে কবি বানাইলো কে? প্রেম ভালোবাসা, আহ, বন্ধুত্ব, নাকি ছ্যাঁকা? আশা করি অ্যান্সার দিবেন প্লিজ। যাই হোক, কবির কাছে ছেড়ে দিলাম, কি করেন তিনি। এটা আহ হচ্ছে এই ব্যাপারে আমার বোধহয় হুম, হুম, বলুন। টোটাল, এতক্ষণ যে কথাগুলো হয়েছে সেই হুম, হুম, হুম। কথাতেই ধরেন যিনি প্রশ্ন করছেন উনি উত্তর পেয়ে যেতে পারেন যে আসলে কবিতা আমার আনছে কে। কারণ কবিতা আমার কে আমার আনছে? নিজের, আমার নিজের লেখায় কবিতা আছে, সেটা হচ্ছে যে আমার কখনোই কবিতা লেখার কথা ছিল না, কিন্তু আমার আচ্ছা। কবিতায় চলে আসাটা, সেটা হচ্ছে আমার মাঝে মধ্যে মনে হয় যে 30 বছর বয়সে, যখন বাংলাদেশে 18-19 বছর বয়সে ছেলে পেলে কবিতা লিখে, হুম। তখন আমি কবিতার ডেবু আমার 30 বছর বয়সে। হুম 30 বছর বয়সে? তো অনেক দেরিতে। এর এর আগের যে 30টা বছর, আমার কাছে মনে হয় যে এই 30 বছর সময় আমার কবিতায় আসার জন্য লাগছে, যেই কারণে, সেই কারণে হয়তোবা আমি যা বলা দরকার, যা বলা আহ, মানে আমার কাছে মনে হয় সেটা আমি বলতে পারি। যদি আমি 18-19 বছর বয়সে কবিতা লিখতাম, তাইলে হয়তোবা এতদিনে আমি বহু পুরস্কার টুরস্কার পেয়ে যেতাম, এই ব্যাপারে আমি শিওর। পুরস্কার টুরস্কার পেয়ে যায় আমি কবিতা লেখা ভুলে যেতাম, আমি বোদ্ধা হয়ে কবিতা যেতাম। লেখা বসেছে, বুদ্ধ হয়েছে। আচ্ছা, যাই হোক, এরপরে দেখছি কবির ফেরদাউস লিখেছে, শব্দের খেলা চলুক কবি, সাথে আছি কবি। ধন্যবাদ। রাকিবুল হায়দার লিখেছেন দ্বিতীয় প্রশ্নের, আচ্ছা উত্তর দিয়েছে। আহ ফাইজ আহমেদ লিখেছে ভালোবাসা, ধন্যবাদ। আসলাম মালিক লিখেছে ভাই, ও ভাই কি সুখনারায়ণের পান চাবাইতেছেন? আই ডোন্ট নো, কবি জানে। না মেহেদি না না, হাসান, আমি পান খাই না ভাই। আচ্ছা, না, আমার কাশি হয়েছে, কাশির কারণে আমার বাপের থালা থেকে আমি পান খাইতেছি, মজা করে আমি খাই। সেটা ও আচ্ছা সন্ধ্যায় আচ্ছা। খাইছি, এখন অবশ্য খাচ্ছি না। মেহেদি হাসান লিখেছে ভালোবাসা কবি, ধন্যবাদ। অনির্বাণ বিপুল লিখেছে আমার প্রিয় বড় ভাই কবি, আবার কবে আমাদের আড্ডা হবে? খুব খুব শীঘ্রই হবে শিগগির, আশা করছি। খুব শিগগির, হ্যাঁ। খুব শিগগির। এমডি ইসমাইল হুসাইন লিখেছে ভালোবাসা শোয়েব ভাই, বিয়েটা এবার করেন ভাই প্লিজ ভাই। এটা পাবলিক ডিমান্ড ভাই। আচ্ছা, এমডি এক মিনিট, এক মিনিট ভাই, এক হ্যাঁ, হ্যাঁ, মিনিট। আমি আর সৌরভ ভাই, এটা হচ্ছে মানুষের জন্য, আমার আর সৌরভ ভাই, এটা সৌরভ ভাইয়ের জন্য না, সবার জন্য। এই প্রোগ্রাম হ্যাঁ, শুরু হ্যাঁ, হওয়ার আগে আমি আর সৌরভ ভাই কথা বলতেছিলাম বিয়ে শাদী নিয়ে। তো সৌরভ ভাই আমার বলতেছিল যে ভাই বিয়ে শাদী ব্যাপারটা কি। তো আমি সৌরভ ভাইয়ের উত্তর হ্যাঁ, দিচ্ছিলাম, ভাই যেহেতু আমাদের পিঠে লাগিয়ে গেছে, আমরা প্রতিষ্ঠান বিরোধী, হ্যাঁ, তো বিয়ে হ্যাঁ, তো হ্যাঁ, প্রতিষ্ঠান, বিয়ে তো একটা হ্যাঁ, প্রতিষ্ঠান। আমরা যেহেতু প্রতিষ্ঠান বিরোধী কবিতা লিখতেছি, সবাই বলতেছে, তাইলে ধরেন আমি হ্যাঁ, প্রতিষ্ঠান বিরোধী হয়ে প্রতিষ্ঠানের কাছে যাই কিভাবে? কিভাবে যাই? পরে তো এটাই। ওই যে মানে হ্যাঁ, মানে নিজের মানে যে নিজের সাথেই নিজের বৈপরীত্য দেখা দেবে। যাই হ্যাঁ, যে হোক, বোধের এরপরে জায়গায়। দেখছি, হ্যাঁ, হ্যাঁ, বোধের জায়গায় আটকে যাবে। উনি আবার প্রশ্ন করেছে যে শোয়েব ভাই বিয়ে করবেন কবে? তো আপনার উত্তর বোধহয় পেয়ে গেছেন। রাকিব ভাই কিন্তু চমৎকার প্রশ্ন করছেন। লিখছে আপনার বয়স কত? আমার বয়স হচ্ছে 14। আমি তো ভাবছিলাম 18 প্লাস বলবেন। 14 না তো না, এখনো কিশোর। হ্যাঁ ভাই। পরে অনেক জায়গায় কি সেন্সারে আটকায় যাবেন, 18 প্লাস না হইলে তো সেন্সারে আটকায় যাবেন। ভাই, কিশোরদেরকে সেন্সরে আটকানোর মতো কোন সেন্সর যন্ত্র পৃথিবীতে আবিষ্কার আচ্ছা, হয় আচ্ছা, না। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। আমরা না, এটা আমরা অবশ্যই কেউ স্বীকার করি আর না করি, কবিরা চিরতরুণ। এ শব্দটা কখনোই মানে মুছে ফেলা সম্ভব নয়। শাহাবুদ্দিন শিপন লিখেছে, মুক্ত চিন্তায় যদি সুন্দর কবিতা হয়, মুক্ত চলাফেরা কেন
মানবের চোখের বৈরী, তবে কি সব মুক্ত মানেই শোয়েব ভাই? যা ব্যাপারটা হচ্ছে কি এরকম। সব আহ, মুক্ত নামেই শোয়েব ভাই। আচ্ছা, হ্যাঁ বলেন। আচ্ছা, আহ, আমি সবসময় একটা কথা বলি যে বাংলাদেশে দুইটা শব্দ খুব বাজেভাবে ইউজ হচ্ছে। সেই দুইটা শব্দ হচ্ছে, এক স্বাধীনতা, মানে নারী স্বাধীনতার জায়গা থেকে স্বাধীনতা, দুই চিন্তার জায়গা থেকে মুক্ত। মুক্ত চিন্তা বলে কোনো শব্দ নেই ভাই, শব্দটা হবে চিন্তার মুক্তি। আপনি আচ্ছা যখন আচ্ছা। মুক্ত চিন্তা বলবেন, হ্যাঁ, ব্যাপারটা হ্যাঁ। কখনোই গ্র্যাভিটির জায়গা থেকে, বা ব্যাপারটা কখনোই যেই জিনিসটা আপনি বলতে চাচ্ছে সেই জায়গাতে পৌঁছাচ্ছে না, পৌঁছাবে না। হ্যাঁ, আচ্ছা, হুম। এই জায়গাটা হচ্ছে চিন্তার মুক্তিটা দরকার, চিন্তার কোনো ব্যারিয়ার দরকার নেই। আচ্ছা, ওই স্বাধীনতার জায়গাতে যেটা হচ্ছে যে আমরা বাংলাদেশে, আমি সবসময় বলি যে বাংলাদেশের জন্মটা, আমাদের বাংলাদেশের হুম। জন্মটা তো পূর্ব পূর্ব পাকিস্তান। আমরা ভালো কিছু নিয়ে শুরু করতে পারি নাই, আমরা কখনোই ভালো কিছু নিয়ে শুরু করতে পারি নাই। দেশ ভাগে সবচেয়ে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ। কারণ বাংলাদেশের যারা উচ্চ বর্ণের হিন্দু ছিল, উচ্চ বর্গের মুসলিম ছিল, সবাই দেশ ত্যাগ করে চলে যায়। উচ্চ বর্ণের আচ্ছা হিন্দুরা চলে যায় ভারতে, উচ্চ বর্গের মুসলিমরা চলে যায় পাকিস্তানে। আচ্ছা। আহ এই দেশ ভাগে সবচেয়ে বেশি লাভবান হয়েছে ধরেন ভারত, সাংস্কৃতিক ভাবে। ভারতে সাংস্কৃতিক অঙ্গনে 47-এর পরে স্টিল নাও যারা তাদের লেখনী বলেন, ছবি বানানো বলেন, তাদের প্রত্যেকের জন্মভূমি, পিতৃভূমি, তাদের যা কিছু বলে সবকিছুই বাংলাদেশে। বাংলাদেশ শুধু দেশভাগে পাইছিল আব্বাস উদ্দিন। হম, বাংলাদেশের পাওয়া হচ্ছে আব্বাস উদ্দিন দেশভাগে। আব্বাস উদ্দিন, যেহেতু হ্যাঁ। আহ নিম্ন বর্ণ বা নিম্ন বর্গ বলতে দাস, এই হ্যাঁ। জিনিসটা প্রচলিত ছিল। তো দাস যখন হঠাৎ দেশের শাসন ভারে পৌঁছায় গেল, সে তো জানলো সবাইরা আটকায় ফেলতে হবে, কারণ তাকে তো সবাই সারা জীবন আটকাই রাখছিল। হুম, হুম সে তো হুম। দেখছে তার মুনিবেরা তারে আটকাই রাখছিল। সেও যেটা করলো, আটকায় রাখলো। সেই প্রবণতায় আজকে যখন বাংলাদেশে কোনো রেপ হয়, মানুষজন রেপটা একটা মানসিক রোগ সেইটা না বলে প্রথমেই খোঁজা শুরু করে কার পোশাকে কি ভুল ছিল। বলছিল। যে যে রেপের শিকার হইল সে রাত্রেবেলায় ঘর থেকে বের হয়েছে কেন, এই টাইপের প্রশ্নগুলো বাংলাদেশে করা হয়। কারণ 47-এর পর থেকে যারা দেশ শাসনে আসছে তারা কেউই উচ্চ বর্ণ বা উচ্চ বর্গ থেকে আসেনি। শাসক লেভেল থেকে যদি দেশ ভাগের পরে অন্তত 30 ভাগ শাসক বাংলাদেশের শাসনভার নিত, তাইলে অবস্থার হয়তো বা কিছুটা পরিবর্তন ঘটতো। হ্যাঁ, যেহেতু দাসেরাই শাসক হয়ে গেছে, দাসেরা হুম। শাসক হয়ে দাসেরা শাসক হয়ে সবাইকে মুক্তি দেওয়ার বদলে হুম। নিজেরা শাসক হয়ে সবাইরে দাস বানাইতে চাইছে। এটাই হচ্ছে সেই প্রেক্ষাপট আমরা এখনো টাইনে নিয়ে যাচ্ছি। স্টিল নাও উই আর ক্যারিং, আমরা ওইটাই ক্যারি থ্রু করে যাচ্ছি। আচ্ছা। যাই হোক, শোয়েব ভাই, আরো প্রচুর প্রশ্ন আছে, সেগুলোতে আর শ্রোতা দর্শকদের বিমুখ করতে চাই না, অবশ্যই আপনাদের প্রশ্ন তুলে ধরবো। তার আগে একটু যে বিষয়ে আর কি ভেবে রেখেছিলাম, কথা না বললেই নয়। আপনার প্রথম বই কবে বেরিয়েছিল এবং বাজারে কয়টা বই পাওয়া যাচ্ছে, কোথায় গেলে শ্রোতা দর্শক যারা দেখছেন বা দেখবেন তারা পেতে পারে, আপনাকে পড়তে পারে, একটু জানতে চাই। আচ্ছা, আমার প্রথম বই বের হয় হচ্ছে, প্রথম কবিতার বই বের হয় হচ্ছে 2015-তে, 21শে ফেব্রুয়ারিতে। 2015, 16, 17, 18, 19, মানে 5 বছর, 5টা কবিতার বই। হ্যাঁ, আহ আচ্ছা। আমার মূল কবিতার মানে টোটাল কবিতার বই হচ্ছে 5টা, পুস্তিকা হচ্ছে একটা, যেটা গত বছর করা হয়েছিল অক্টোবর মাসে, জীবনানন্দ দাশ, আমাদের কবি হ্যাঁ হ্যাঁ জীবনানন্দ হ্যাঁ। দাশের মৃত্যুদিন উপলক্ষে, আহ 24 মৃত্যুদিন উপলক্ষে অক্টোবর মাসে। বইটার নাম ছিল হচ্ছে এক কবিতায় একটা কবিতা, কবিতার বই। ট্রাম দুর্ঘটনার 8 দিন পর, শম্ভুনাথ হাসপাতাল। শম্ভুনাথ তো হাসপাতাল, হ্যাঁ। হ্যাঁ, এটা ছিল 24 পৃষ্ঠার একটা কবিতা, একটা কবিতা দিয়ে একটা কবিতার বই। ট্রাম দুর্ঘটনার 8 দিন পর শম্ভুনাথ হাসপাতাল, মানে 22শে অক্টোবরকে ইয়ে করে লেখা হয়েছিল। আহ তাহলে আমার টোটাল কবিতার বই হচ্ছে 5টা, পুস্তিকা একটা, পাঁচটা, 6টা। ছয়টা। আহ বাজারে পাওয়া যাচ্ছে নওরোজ কিতাবিস্তান থেকে, যে আমার 3 নম্বর কবিতার বইটা বেরিয়েছিল,
বাড়ি ফিরেনি সেটা পাওয়া যাচ্ছে, রকমারিতে পাওয়া যাবে ওটা। বাকি বইগুলো নাই। কিছু বইয়ের মুদ্রণ শেষ, মুদ্রণ আনা হয়নি। কিছু বই প্রকাশনী থেকে উঠায় ফেলা হয়েছিল, সেটা ব্যাক করা, সেটা আবার নতুন ভাবে আরেকটা প্রকাশনী থেকে বের করা হয়নি। আর আচ্ছা শম্ভুনাথ হাসপাতাল যেটা, সেটা হচ্ছে ওই শম্ভুনাথ হাসপাতালের পেজে যে নক করলে কুরিয়ারের মাধ্যমে এটা পৌঁছায় দেওয়া হবে। মানে দুইটা বই পাওয়া যাচ্ছে বাজারে। এই আচ্ছা আচ্ছা, দুইটা আপাতত আছে। আর আশা করছি আপনার বাদ বাকি যে বইগুলো আছে এগুলো আবার যেহেতু মুদ্রণ শেষ হয়ে গেছে, দ্বিতীয় মুদ্রণ হবে বা প্রকাশনীতে ঝামেলা থাকলে আশা করছি খুব শীঘ্রই আমরা পেয়ে যাব। যদিও এখন একটু করোনা মহামারীর সময় আছে, এটাই আর কি গুরুত্বপূর্ণ ছিল মানে আমার তরফ থেকে। মানে আমার মনে হয়েছে আমি তাহলে আবার বোধহয় শ্রোতা দর্শকদের কাছে ফিরি, কারণ আমার মনে হচ্ছে শ্রোতা দর্শকদের প্রশ্ন গুলো আমার প্রশ্নের চেয়ে গুরুত্বপূর্ণ কবির জন্য। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। অবশ্যই। তারপরে আল ফাহাদুল ইসলাম লিখেছে, সঞ্চালকের কি কেবল প্রেমিকার সংখ্যায় আগ্রহ? আচ্ছা, আমি কি শুধু প্রেমিকার সংখ্যা নিয়ে প্রশ্ন করলাম আপনারে? বুঝলাম না। আচ্ছা ভাই, দুঃখিত আমি যদি এটা করে থাকি। তবে এটা ঠিক, প্রেম তো আসলে জীবনের একটা বড় পার্ট। এটা হ্যাঁ, কেউ স্বীকার, ভাত মাছ খাওয়াও যেমন জরুরি, প্রেম করাটাও জরুরি আমার মনে হয়। বাংলাদেশে আমরা কেউ এরপরে প্রেম করতেছি না বলে ধরেন বিপ্লব হইতেছে না। প্রেমিকই হ্যাঁ, একমাত্র বিপ্লবী। বিপ্লবী। এটা সত্যি কথা মানতেই হবে। ফারহান আর জেড লিখেছে, ভাই অনেকদিন পর দেখলাম, ভালোই লাগছে, ধন্যবাদ। তিনি আরো লিখেছে, ভাই গাল দিয়ে কি বের হচ্ছে? গাল ধোঁয়া দিয়ে? বের হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, আমাদের সিগারেটের আছে। যাই হোক, দুঃখিত, কাশাকাশির জন্য আমি একটু অসুস্থ। এমডি ইসমাইল হোসেন আরো লিখেছে, আমার প্রশ্নের উত্তর পাইনি। দিয়েছেন হয়তো একটু দেরিতে, সবার প্রশ্নে যাচ্ছি তো অনেক মন্তব্য জমে গেছে। তারপর দেখছি হাসান লিখেছে, শোয়েব মাহমুদ, পুরা রুমটা বিছানাটা একটু দেখা যাবে? 5 জনে জিজ্ঞেস করেছে। শোয়েব মাহমুদ কমেন্ট না পড়লে গাইলামু। সে কিন্তু গালি দেওয়ার হুমকি দিছে। যাই হোক, এটা এটা পরে দেখা যাবে, আমরা দেখছি, আমরা আর একটু এগোই সামনের দিকে কি হয়। মানে আমি শুধু তারপরে বলি নাই হচ্ছে ভাই, আপনি যে মনে করছেন, ওই যে প্রশ্ন করছে ভাইরে বলি, ভাই আপনি যেটা মনে করছেন সেটা না। আমার রুমে আমি একাই আছি, কোনো মেয়ে নাই ভাই। তারপর ও বলেন ভাই। আচ্ছা আচ্ছা, না এটা তো অনেকের ধারণা আছে, এটা নিয়ে বোধহয় আমিও আপনার আক্ষেপের প্রকাশ, শব্দের বাণী আমিও দেখছি যে মনে হয় যে তার ঘরে বউ আছে, এটা অনেকে ধারণা করে। তারপরে নজরুল মোহাম্মদ লিখেছে, এক্সিলেন্ট বিশ্লেষণ, এই কথাগুলো শুনতেই এমন প্রশ্নটা করা। ধন্যবাদ, আপনারা প্রশ্ন করবেন, কবি উত্তর দেবে, এটা সবচেয়ে চমৎকার। আমার চেয়ে আমি কবিকে জিজ্ঞাসা করব, সেটা অনেকের মনে হবে যে এ মনে হয় রেডি টেডি সাদা এটাতে আসছে, কিন্তু এখন যে প্রশ্ন উত্তর হইতেছে পুরো খোলা আকাশ, এর ভিতরে কোনো ভেজাল নাই। তো যাই হোক, রাফা ইসলাম আলমগীর লিখেছে, কবিতার ব্যাপারে আমার কাছে মনে হয় শোয়েব ভাই জাস্ট লিখে যাওয়া, পাঠক খুঁজে নেবে তার চাহিদা কোথায় আছে। এটা সত্যি হুম। কথা। কবির কাজ হচ্ছে লিখে যাওয়া, তো বাকিটা পরেরটা পরে দেখা যাবে। কবি যদি নিজেই পাঠক ধরতে যায় তাহলে সে লিখবি কখন? এমডি আহ ক- মাহবুবুর ক- রহমান লিখেছে। জি জি জি, বলুন। কবি তো আপনার কবি ব্যান্ড মাস্টার হবে, কবি জোকার হবে, কবি সার্কাস ম্যান হবে, কবি রিং মাস্টার হবে, কবি কখনো ক্যানভাসার হবে না। হ্যাঁ, ক্যানভাসার আর কবিতে তফাৎ আছে। তফাৎ আছে। এমডি মাহবুবুর রহমান লিখেছে, কবি হিসেবে নিজেকে কতটুকু সফল ভাবেন? আহ ইতিহাস তো সফল মানুষ লিখে না। কবিতা আজ পর্যন্ত পৃথিবীতে কোনো সফল মানুষ কবিতা লেখেনি। কবিতা লেখা আঙুলটা সারা জীবনই ব্যর্থ। ব্যর্থ। জনি লিখেছে, শোয়েব ভাইয়ের কণ্ঠে গান শুনি না বহুদিন, আশা করি আজকের আলোচনার ফাঁকে ভাই আমাদের একটা গান শোনাবেন। ভাই এই প্রশ্ন আমারও ছিল, আপনার পছন্দের গানের 2 লাইন, যে কোনো মাত্র 2 লাইন আবদার ভাই, ও ভাই, আমারও আবদার। ভাই, ভাই, আমি সারা জীবন প্রচুর গান জি শুনছি। হ্যাঁ, আমি কখনো হ্যাঁ, গান গাইনি। হ্যাঁ, জীবনে একটা সময় ছোটবেলায় আমরা যখন 300 টাকায় কেরু খাইতাম, কেরু টেরু হ্যাঁ, খাইয়ে আচ্ছা আমরা সংসদ ভবনের রাস্তায় বৃষ্টিতে বসে, আমরা নূরজাহান রোডে যার বন্ধু বান্ধব ছিলাম, আমরা ধরেন আচ্ছা, গুরুর গান গাইতাম। গুরু মানে জেমসের গান গাইতাম। হ্যাঁ, জেমসের তো গান। ওইটা তো কোরাস। আমার গলা ভাই ভালো না, আমি গান টান গাইতে পারি না। আমি যেটা ভাই পারি, হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ, যেটা পারি, আমি বলেন। যেটা পারি সেটা আমি করে মানে আমি প্রেম করতে পারি, আমি ভালোবাসতে পারি, আমি মদ খেতে পারি, আমি কবিতা লিখতে পারি। এই 4টা কাজ আমি মোটামুটি আমার নিজের আস্থা আছে যে আমি পারি। তো ওই কাজগুলো আমি পারেন, করি। হ্যাঁ যেটা আমি পারি না সেটা আমি করবো কেন ভাই? হ্যাঁ হ্যাঁ। আর জনি না, ভাই যে প্রশ্নটা করলো, সে আমার গান কবে শুনছে?
আমি তো গানই গাইনি, সে আমার গান কবে শুনছে? আমি জানি না, এটা তো পাবলিক ডিমান্ড ভাই, এখন পাবলিকের ডিমান্ড তো আমি কেমনে না করি বলেন। তাইলে জনি যাই ভাই হোক আমি আমরা, পরে পরে একদিন শোনাই দিব না গান, যদি সে গান আচ্ছা শুনিয়ে থাকে আমি পরে একদিন শোনাই দিব রে। আচ্ছা আচ্ছা। জাহিদ রাকিব লিখেছে, কবি কবে বিয়ে করবে, দাওয়াত কবে পাবো? সে কিন্তু এক বুক আশা নিয়ে আছে ভাই, প্লিজ বঞ্চিত করবেন না। আপনি খুব দ্রুতই একটা ভালো সংবাদ আমাদের সকলকে দেন, আশা করছি। আল যেদিন ফরিদুল ধরেন ইসলাম লিখেছে, যেদিন ধরেন বাংলাদেশে একজন কবি প্রধানমন্ত্রী হবেন, হ্যাঁ, যেদিন হ্যাঁ, বাংলাদেশে একজন কবি প্রধানমন্ত্রী হবেন সেদিন আমি বিয়ে করবো, এটা শিওর। বাহ বাহ, খুবই ভালো ব্যাপার। আল ফরিদুল ইসলাম লিখেছে, বোদ্ধা বিবর্তন আর কবিতার বিস্ফোরণ সম্পর্কে কিছু শুনতে চাই। বোদ্ধার বিবর্তন, বোদ্ধার বিবর্তনটা বোদ্ধা, হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বোদ্ধা বিবর্তন আর কবিতার বিস্ফোরণ, দুটো বোদ্ধার শব্দ। বিবর্তনটা, আহ আগে বোদ্ধারা যাদের নিয়ে কথা বলতো তারা কবিতা জীবন ছিল তাদের। হুম। আহ তারপর ধরেন কবিরা যখন বোদ্ধা হয়ে গেল, তখন কবিরা নিজেদের চারপাশে যারা তাদের শ্রোতা তাদেরকে কবি বলা শুরু করলো, এটা হচ্ছে বোদ্ধার বিবর্তন বাংলায়। আর কবিতার বিস্ফোরণ আমি তো প্রতি মুহূর্তে পাচ্ছি, আমি প্রতিটা সেকেন্ডে টের পাচ্ছি বাংলাদেশে দুর্দান্ত কবিতা লেখা হচ্ছে। যেটা হয়েছে সমস্যা সেটা হচ্ছে যে আহ ফেসবুকের কল্যাণে প্রচুর কবিতা আপনি পড়তে পারতেছেন, এইটা যেমন একটা পজিটিভ জিনিস। যেহেতু ভালো জিনিস আমাদের প্রচুর একসাথে নিয়ে অভ্যাস নাই, সেহেতু আমরা এই এত এত ভালো ভালো কবিতাগুলো আমরা নিতে পারতেছি না। তো এই জন্য আমাদের আচ্ছা, অনেকেরই মনে হচ্ছে যে কবিতার বিস্ফোরণ ঘটতেছে না, কিন্তু কবিতার বিস্ফোরণ প্রতি মুহূর্তেই ঘটতেছে। যাই হোক। কৌশিক মজুমদার শুভ লিখেছে, সবই বাদ দিলাম কিন্তু কি, কোয়াইহের গার্লফ্রেন্ড নিয়ে গেলেন সেইটার কি হবে, এ কেমন বিচার? প্রথমে প্রশ্ন, তারপরে বিস্ময়বোধক চিহ্ন। আচ্ছা, আমি কুইয়ার কোনো গার্লফ্রেন্ড রে চিনি না। কুইয়া আমাকে বলছিল শুভ, কুইয়া আমাকে বলছিল চিটাগং বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসনের ফাইনাল ইয়ারের মেয়ে অবন্তীর সাথে কুইয়া আমাকে প্রেম করায় দিবে, কুইয়া দেয়নি। কুইয়া আমাকে বলছিল চিটাগং একটা মেয়ে আছে, আহ শিউলি নাম, সেই মেয়েটার সাথে প্রেম করায় দিবে, কুইয়া দেয়নি। যেই লোকটা কিছুই দেয় না, তার কাছ থেকে আমি কিভাবে একটা প্রেমিকা ছিনাই নিয়ে চলে যাব? হায় হায়, তো গুরুতর ব্যাপার, অনেক গভীর রাতে গভীর ব্যাপার। যাই হোক, এ বিষয়ে পরে আবার ফিরবো। শাকির সরওয়ার লিখেছে, কবিদের মধ্যে জীবিত মাস্তান শোয়েব মাহমুদ। বাহ, চমৎকার বিশেষণ দিয়েছেন। আদিত্য নজরুল লিখেছে, মুগ্ধ, আপনার প্রতি শ্রদ্ধা, অনেক সত্য কথা বলার জন্য ধন্যবাদ। দেলোয়ার হোসেন লিখেছে, শোয়েব ভাই, আমার সাবেক প্রেমিকার সব ভালোবাসা আপনাকে দিয়ে দিলাম। বিরাট বাহ, ব্যাপার। বাহ, বাহ, এইটা তিলক অনেক দাস বড়। লিখেছে, হ্যাঁ, তিলক দাস লিখেছেন, শোয়েব ভাই, আমার কয়েকটি প্রশ্ন। প্রশ্ন এক, প্রেম শব্দটিকে কিভাবে মূল্যায়ন করবেন আপনি? প্রশ্ন দুই, প্রেম বলতে প্রথম প্রেম কি অসাধারণ নাকি আর 10টা প্রেমের মতন? যদি 10টা প্রেমের মতন হয়ে থাকে বা যদি মনে করেন, তাহলে মানুষ প্রথম প্রেমকে এত গুরুত্ব দেয় কেন? দুটো প্রশ্ন। মানুষ, প্রথমটা কি ছিল, প্রেম প্রথম মানে কি? একটা করে আমি বলি, আপনার সুবিধা হবে, যে প্রেম শব্দটিকে কিভাবে মূল্যায়ন করবেন আপনি, এটার বলেন, পরেরটা আবার বলছি আমি। প্রেম শব্দটারে আমি মূল্যায়ন করি অপেক্ষা। যে আচ্ছা প্রেমে অপেক্ষা নাই সেটা প্রেম না, সেটা মোহ। আচ্ছা, প্রথম প্রশ্ন গেল। দ্বিতীয় করেছে যে প্রেম বলতে প্রথম প্রেম কি অসাধারণ নাকি আর 10টা প্রেমের মতন? আচ্ছা, পৃথিবীতে আহ একটা মানুষ 40 বছর বাচ্চা বেঁচে থাকলে 40 বছরে যতগুলো প্রেম হয় সবগুলো প্রেমই অসাধারণ। প্রথম প্রেমের কথাটা কেন মনে থাকে? প্রথম প্রেমের কথাটা মনে থাকে কারণ আমাদের প্রথম চুমু খাওয়াটা হয়তো প্রথম প্রেম, তাই। তারই আর একটা প্রশ্ন, যদি 10টা প্রেমের মতন হয়ে থাকে বা যদি মনে করেন, তাহলে মানুষ প্রথম প্রেমকে এত গুরুত্ব কেন দেয়? উত্তর পেয়ে গেছেন আশা করছি, তিনি বলে দিয়েছেন। কৌশিক অর্ণব লিখেছেন, দেখছি। কৌশিক মজুমদার শুভ আরো লিখেছে, ওনার সার্টিফিকেট আমি দেখেছি, ওনার বয়স 65+।
চুল দাড়িতে সব কলপ দেয়া, আর এড়াইয়া যাওয়া, লুকোচুপি হইল সব বয়সী কি, ও সব বয়সী প্রেমিকা বাগানোর একটা টোটকা। যাই হোক, এসব বিষয়ে আমরা জানতাম না। ধন্যবাদ ভাই, আপনি জানাই দিতেছেন গোপন কথা। আচ্ছা, আরো 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 অনেক প্রশ্ন আছে ভাই। আমরা বোধহয় প্রশ্ন করে, আমাদের কথা ছিল যে 1 ঘন্টার মতো আড্ডা দেবো, যে 1 ঘন্টা কখন পার হয়ে গেছে, কাটা পুরো চলে আসছে শেষের দিকে, যেহেতু একটু আমরা অন্য বিষয়ে কথা বলি। আর আমরা অনেক প্রশ্ন নিয়েছি। সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, অবশ্যই কৃতজ্ঞতা যে আপনারা কবিকে এই যে ভালোবাসা দিচ্ছেন, এটা দেখে আসলে সত্যি ভালো লাগে। কারণ কবিরা ভালোবাসার কাঙাল, মানে আমার মনে হয়, শোয়েব ভাই একমত হবেন হুম কিনা হুম হুম। জানি না, তারা দিন শেষে ভালোবাসাই চায়, আর কিছুই চায় না। শোয়েব ভাইয়ের কাছে ছোট ছোট করে জানতে চাইবো, যেহেতু একদম শেষের দিকে চলে এসেছি, যে রাজনীতি এবং ধর্ম, নট বাংলাদেশ, বৈশ্বিকভাবে এটাকে ছোট করে আপনি কিভাবে দেখেন, এবং সাহিত্যের প্রভাবটা কিরকম আছে বা থাকা উচিত আহ বলে মনে করেন? রাজনীতি, ধর্ম, পৃথিবীর জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত টিকে থাকা হুম। একমাত্র বোধ। হুম। একমাত্র বোধ। আহ এটা আপনি এড়াই যেতে পারেন না। আর কবিতায় অবশ্যই, কবিতায় পারিপার্শ্বিক রাজনীতি যেরকম থাকে, ঠিক সেইভাবে আহ বৈশ্বিক রাজনীতি কিংবা আহ দেশীয় রাজনীতিটা কবিতার কন্টেন্টে প্রভাব ফেলে। হুম। কবিতার হ্যাঁ। কন্টেন্ট থেকে আপনি কখনোই রাজনীতিটা আহ সরায় দেওয়া সম্ভব না, এড়ানো সম্ভব না। কারণ অ্যাজ এ হিউম্যান বিং আপনি নিশ্চয়ই আহ এত বড় অভিনেতা হন নাই যে আপনি একটু আগে একটা মানুষকে খুন হইতে আইসা দেখে ঘরে বসে প্রেমের কবিতা লিখবেন। আর ধর্ম, মানুষকে ম্যানুপুলেট করার জন্য যে সবচেয়ে বড় অস্ত্র, সে বড় অস্ত্রটাই হচ্ছে ধর্ম, যেটা রাজনীতিতে সবচেয়ে বেশি ব্যবহার হয়। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা একটা ধারণা পেলাম। এখন একদম শেষের দিকে, যেহেতু যেটাকে বলে একটু অপার্থে অবাস্তব, বা যেটাই ধরেন, বা পরাবাস্তব যেটাই ধরেন, ছোট্ট একটা প্রশ্ন করতে চাই। আত্মহত্যা নাকি শোয়েব মাহমুদ নাকি কবিতা, ৩ টে অপশন দেওয়া হলে আপনি কাকে মানে বেছে নেবেন? আত্মহত্যা। আচ্ছা, আমরা উত্তর পেয়ে গেলাম। আরো অনেক অনেক মন্তব্য আছে, আমি সেগুলো দেখছি। এখন কথা হচ্ছে, আপনার কাছে শেষ যেটা জানতে চাই, যে প্রত্যেকটা মানুষের জীবনে কিছু বেসিক দর্শন থাকে। তো আপনার জীবনের যে অভিজ্ঞতা লব্ধ, নট এটা যে বই পড়েছি, জেনেছি, শিখেছি, এরকম না। মানুষের প্রত্যেকটা জীবনের মানুষের অভিজ্ঞতা কিন্তু তার মতো। আপনার জীবনের যে বাস্তব অভিজ্ঞতা, ওইটা কিন্তু আমার হবে না। আমার যেটা, এটা আপনার হবে না। মানে আমার মনে হয় যেটা। তো ওই অভিজ্ঞতা লব্ধ কিছু দর্শন থাকে না, যে আপনার জীবনের যেগুলো মূল আঁকড়ে ধরে আপনি বাঁচেন বা চলেন, সেগুলো একটু জানতে চাই ছোট করে। আহ অনেকগুলো দর্শন তো আর থাকে না। মূলত মানুষ তো ধরেন একটা দর্শন বা একটা বোধের উপরেই তার জীবনটা হ্যাঁ। কাটায় দেয়। ওই একটার উপর বেস করে তার অনেক শাখা প্রশাখা বের হয়। তো হুম। আমার কাছে যেটা আহ মানে আমি যেটা নিয়ে সবসময় ইয়ে করি সেটা হচ্ছে যে আমি যখন মিছিলে আমি যখন মিছিলে তখন আমি মিছিলে তখন আমি কোনোভাবেই কাউকে বিক্রি হইতে দিবও না, নিজেও বিক্রি হব না। এটা ছিল আমার লাইফের মূল দর্শনটা। এটার যদি আরেকটু ছোটভাবে ভাঙলে হচ্ছে যে ধরেন আহ পৃথিবীতে মানুষকে ভালোবাসা ছাড়া আসলে আমার কোনো কাজ নেই। যেহেতু আমি মানুষকে খুব ভালোবাসি, আহ তাই আমি এটা জানি যে মানুষই মানুষকে হত্যা করতে পারবে, এর বাইরে বাহ, যাওয়ার বাহ, তো আর সত্য। কিছু নেই। কিছু নাই। তো যাই হোক, আর আর একটা ব্যাপার হচ্ছে, যে কবিতা নিয়ে আপনার বা সাহিত্য নিয়ে আপনার স্বপ্নটা আহ শুনতে চাই একটু। একদিন ধরেন ঘুম ভাঙবে, ঘুম ভাঙার পর রাস্তায় বেরোবো, রাস্তায় বেরোনোর পর দেখবো শহরের যে দেয়ালগুলাই শহরের যে দেয়ালগুলায় রাজনৈতিক বেশ্যারা, তাদের পোস্টার, তাদের ব্যানার, তাদের উন্নয়নের জোয়ার লেখা ছিল, সব দেয়াল মুছে বাচ্চারা রাত্রেবেলায় ছবি আর কবিতা লিখে দিয়ে গেছে। আচ্ছা, বাহ, চমৎকার স্বপ্ন। আশা করি এটা পূরণ হবে। আর শেষ যে প্রশ্নটা বিদায়ী শুভেচ্ছার আগে, সেটা হচ্ছে যে আপনি কিছু বলতে চান, সেটা জনতা হোক, আপনার অনুজ হোক, বা যাদের উদ্দেশ্যে, মন খুলে যে আপনি বলতে চান, বা এটা আপনি চান। আচ্ছা, আহ আমি আমাকেই মূলত বলতে চাই একটা কথা, সেটা হচ্ছে অনেক তো আমরা আলোচনা করলাম, প্রচুর আলোচনা করলাম, কার কবিতা হয়, কার কবিতা হয় না, সে ভালো লিখতেছে, সে লিখতেছে না।
কিংবা এই দশকের মূলত কবি এরা, ওই দশকের মূলত কবি ওরা, অনেক হয়েছে। ইনাফ ইজ ইনাফ, মোর দেন ইনাফ। তার দর্শন আমার ভালো লাগে না, সে জোরে কথা বলে, তাকে আমার ভালো লাগে না, সেই জন্য রাতের বেলায় প্রকাশনীতে ঢুকে, সরি প্রেসে ঢুকে কবিতার পৃষ্ঠা সরায় দেওয়া প্রচুর হয়েছে, অনেক। তার থেকে আসেন না একটা কাজ করি, কবিতা লিখি, সকল আলাপ বাদ দিয়ে একটা রাত, ধরেন সেটা আজকের রাতই হোক না, সকল কিছু ফালাই দিয়ে একটা কবিতা লিখি। আমার মনে হয় এটা সবচেয়ে দরকার এই মুহূর্তে। সকল আলোচনা, সমালোচনা, সকল ধরনের শত্রুতা, হত্যাযোগ্য সব ফেলে রেখা আমার কাছে মনে হয় একটা কবিতা লেখার সময়, আর কিচ্ছু না, সির্ফ একটা কবিতা, এই তো ভাই। একটা কবিতা। যাই হোক, সেই কবিতার মুখ আমরা যেন দেখতে পাই, সেটা সব কবির কাছে আবেদন থাকলো। আর এই গভীর রাত পর্যন্ত যারা দেখেছেন, সকলকে প্রাণ ঢালা ভালোবাসা, অভিনন্দন, কৃতজ্ঞতা রইল। আর যাদেরকে পড়তে পারিনি, আমি অত্যন্ত দুঃখের, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ সময় সংক্ষেপের কারণে প্রত্যেকটা জিনিসের একটা লিমিট থাকে। তো এখন আমরা ইচ্ছা করলে সারা রাতও দিতে পারি, কিন্তু সেটা হবে কি একটা, মানে আমার মনে হয় যে এটা অনুচিত হবে। আমার সাথে কবিও একমত হবে, কারণ আমরা আস্তে আস্তে করি, একদিন আড্ডা দিলাম, আবার আরেকদিন দেবো। তবে আর সময় সবার তো চলে মন্তব্য, যাচ্ছে না, আমরা আড্ডা হ্যাঁ তো হ্যাঁ, মারতেও সময় পারি, চলে হ্যাঁ যাচ্ছে না, সময় তো যাচ্ছে হ্যাঁ না। মারতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর 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 একটা ব্যাপার হচ্ছে, আপনারা যারা মন্তব্য করেছেন সকলের মন্তব্য স্ক্রিনে রাখার চেষ্টা করেছি। এরকম সবসময় কবিদের পাশে থাকবেন, সুন্দরের পাশে থাকবেন, এটা সবসময় কামনা থাকবে। আজকের আয়োজন চিন্তার নাভি 11। তো এই আয়োজনে সকলের সাথে বিদায় শুভেচ্ছা বিনিময় করুন শোয়েব ভাই। হ্যাঁ, সৌরভ ভাই ভালো থেকেন, সবাই ভালো থেকেন। আর ওই যে বললাম সকল কিছু বাদ দিয়ে আমি মানবিক একটা মানুষ, কবিতা, হ্যাঁ একটা কবিতা, ওই একটা আর কবিতা, কিছু দরকার নেই, একটা কবিতা। আর ভালোবাসেন, হ্যাঁ। ভালোবাসেন মানুষকে, সন্দেহ না করে ভালোবাসেন, দ্যাটস ইট। ভালোবাসেন, ভালোবাসা ছাড়া উপায় নাই, কারণ ভালোবাসাই সবকিছুর সমাধান। সেটা হুম। হানাহানি, মারামারি, কাটাকাটি, যুদ্ধ বিদ্বেষ, এটাই একমাত্র ভালোবাসাই সমাধান। তো যাই হোক, শ্রোতা দর্শক আপনারা যারা দেখছিলেন, দুপুর রাতে তাসর সাথে চিন্তার নাভি, আর আজকের চিন্তার নাভি ছিলেন শোয়েব মাহমুদ। আসলে হয় কি, একজন কবি বা একজন চিন্তক বা একজন শিল্পীর চিন্তার নাভি একদিনে 1 ঘন্টা এটা উদ্ধার করা সম্ভব নয়, কিন্তু তার কিছু কিছু আঁচ আমরা রেখে দিতে পারি। ঠিক আছে? তো তারই আর স্মৃতিস্বরূপ, প্রমাণ স্বরূপ। আর আমার এই লাইভটা করা, আমি এটা আগেও বলেছি, অ্যাজ এ ডকুমেন্টারিও বলতে পারেন, যা খুশি বলেন, এটা হচ্ছে কি স্মৃতি ধারণ করে রাখছি, আর কিছু না। তার চিন্তাগুলো ধরে রাখছি, আমরা হয়তো থাকবো না, ক্যামেরায় এগুলো ক্যামেরায় থাকবে। ক্যামেরায় আমরা ছবি তুলে রাখি না, ওরকম আর কি। হ্যাঁ, অ্যালবাম করে রাখছি। তো যাই হোক, আপনারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন, কিংবা মাঝে মাঝে ঢু মেরে গেছেন, কিংবা পরবর্তীতে দেখবেন, সবাইকে অসংখ্য ভালোবাসা রইল। চিন্তার নাভি পর্ব 11 এখানেই শেষ হচ্ছে। আর এই করোনা মহামারীর সময় ছোট্ট একটা কথা, স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলবেন, আরো বেশি মানবিক হয়ে উঠুন, যে যেখানে যে অবস্থায় আছেন সচেতনতা এবং সাবধানতার সাথে থাকবেন। এই বলে আজকের আয়োজন চিন্তার নাভি 11 এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। শুভরাত্রি ভাই।